আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সার্চ ডিমার্স। আজকের এই ওয়ান শট ক্লাসটাতে আমি ভেক্টরের বিগত 10 বছরের সার্চের কোয়েশ্চেন অ্যানালিসিস সহ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সলভিং দেখাই দিব, যাতে তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন সার্চের ভেক্টর চ্যাপ্টারের উপরে সম্পূর্ণরূপে তোমার যাতে প্রস্তুতি হয়ে যায় সেটা নিশ্চিত করাবো ইনশাল্লাহ। দেখো আমি প্রায় 28টা স্লাইডের মতো এখানে রেডি করে রাখছি এবং স্লাইডের মধ্যে প্রায় 18টার মতো প্রবলেম আছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে। তো আশা করি তোমাদের সাথে খুব চমৎকার একটা ক্লাস করতে যাচ্ছি। তো শুরু করি। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সার্চ ডিমার্স 2.0 যে কোর্সটা আছে সেটার প্রথম যে ডেমো ক্লাসটা। ওকে, এটা ফ্রি করে দিচ্ছি সবার জন্য। তো খেয়াল করো, তোমাদের যাদের বেসিক শুরুতে দেখা লাগবে না, অর্থাৎ বেসিক যাদের স্ট্রং আছে তারা একদম টান দিয়ে প্রবলেম সলভিংয়ে চলে যাও। ওকে, আর যাদের একটু বেসিক দেখা লাগে একটু দেখো। খেয়াল করো, প্রথমত হচ্ছে যে ভেক্টর সম্পর্কে আমরা সবাই জানি যে তার মান এবং দিক থাকবে। বাট অনেকের ক্ষেত্রে কি হয় যে দেখো, ভেক্টর রাশি এবং স্কেলার রাশির যেই তোমার প্যারামিটারগুলো সেগুলো মনে থাকে না, বুঝছো? পরীক্ষার হলে মাথা চুলকাইতে হয়। তো দেখো আমি একটু কালেক্ট করে দিছি, এটা একটু মুখস্থ করে নিও। আমি এটা দিয়ে দিব পিডিএফ তোমাদেরকে, প্যারা নাই। তারপর দেখো অবস্থান নির্ণয়। তো আমার দুইটা ভেক্টরের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় একটু খেয়াল করো। এই যে এ একটা ভেক্টর আর বি আর একটা ভেক্টর, অবস্থান ভেক্টর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা সূত্র মাথায় রাখতে হয়, সেটা হলো ত্রিভুজের যোগসূত্র। এটা কি তোমরা সবাই জানো? জানার কথা, না জানলে আমি একটু করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? ত্রিভুজের যোগসূত্র। তো খেয়াল করো, একটু যদি মনে করার চেষ্টা করো তাহলে একটু খেয়াল করো যে এই হচ্ছে একটা ভেক্টর এবং এখান থেকে মনে করো যে এই হচ্ছে আরেকটা ভেক্টর। ওকে, তাহলে এই ভেক্টরের লব্ধি কোথায় হবে আমাকে একটু বলো তো। এই প্রথম যে ভেক্টরটা আছে এটার পাদবিন্দু, আর দ্বিতীয় বা শেষ যে ভেক্টরটা আছে ওই ভেক্টরের শীর্ষবিন্দু, ওইটা যুক্ত করে দিলেই এটা হয়ে যাবে তার কি, এটা হয়ে যাবে তার লব্ধি ভেক্টর। ওকে, ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তাহলে এটা হবে আমাদের আর ভেক্টর হুইচ ইজ পি প্লাস কিউ। ওকে, তাহলে একটু খেয়াল করো, এখান থেকে আমরা কি করছি যে এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, এই যে এখান থেকে একটা ভেক্টর এদিকে যাচ্ছে, এখান থেকে আরেকটা ভেক্টর হচ্ছে এদিকে আসছে, তাই না? একটু খেয়াল করো, এই যে এবি আছে না, আমরা যদি জাস্ট দুইটাকে যুক্ত করে দিই এখান থেকে এখানে, তাহলে কি হয় দেখো, এ প্লাস এ ভেক্টর প্লাস এ বি ইকুয়ালস টু কী হবে? আমরা যদি ত্রিভুজ সূত্র চিন্তা করি, এই যে এদিকে যাচ্ছে এদিকে আসতেছে, তাহলে এ প্লাস এ বি ইকুয়ালস টু কী হবে? সিম্পলি এটা হবে বি ভেক্টর। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ বি ইকুয়ালস টু কী হবে, যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু বাংলাতে কনভার্ট করি, খেয়াল করো যে বি ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস এ ভেক্টরের অবস্থান ভেক্টর, অর্থাৎ দ্বিতীয় ভেক্টর যেটা আছে ওইটা থেকে মাইনাস করে দিব প্রথম ভেক্টর যেটা আছে ওইটাকে, তাহলে আমাদের অবস্থান ভেক্টর বের হয়ে যাবে। ওকে, ভেরি সিম্পল। নেক্সট খেয়াল করো সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র তো মোটামুটি আমাদের সবারই জানা আছে যে একটা বিন্দুতে যদি কোনো একটা বিন্দুতে যদি দুইটা ভেক্টর কাজ করে এবং ওই দুইটা ভেক্টর যদি কোনো একটা সামান্তরিকের সন্নিহিত বাহুকে নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের কর্ণ বরাবর যে রেখাটা হয় ওটাই তার হচ্ছে লব্ধি। তো আমি যদি এটাকে একটা সামান্তরিকে পরিণত করতে চাই, খেয়াল করো সামান্তরিকে যদি পরিণত করতে চাই এই, তারপর মনে করো যে এই, ঠিক আছে? তাহলে এই সামান্তরিকের কি হলো, কর্ণ বরাবরই তো তার লব্ধিটি কাজ করতেছে, বুঝছো? ভেরি সিম্পল। আচ্ছা, তারপর এখানে যে লব্ধিটা আছে এই লব্ধিটা আসলে কিভাবে বের করে, জাস্ট আমরা সবাই জানি যে এই যে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কোজ আলফা। ওকে, তারপর হচ্ছে দেখো এই দুইটা যে ভেক্টর আছে না, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা প্লাস এই যে তোমার লব্ধি যেটা আছে, লব্ধির সাথে তোমার যে কোণ ভূমির ওইটা হচ্ছে তার কি, থেটা, ওইটা হচ্ছে দিক নির্দেশ করে, মাথায় রাখিও থেটাটা হচ্ছে তার দিক নির্দেশ করে। তাহলে এখন খেয়াল করো এইটা হচ্ছে তার কি লব্ধির মান, আর এটা হচ্ছে তার দিক। এখন এখানে আমরা অনেক কিছু ঘটাইতে পারি। সে ফর এক্সাম্পল এইটাতে মনে করো যে একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, আবার আরেকটা ভেক্টর এদিকে কাজ করতেছে। ওকে, দুইটা ভেক্টর আমার মনে করো যে একই দিকে কাজ করতেছে, বাট তাইলে তাদের আলফার মান কত বলো তো? 0 ডিগ্রি না? তাদের আলফার মান কত? 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো তো? আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। এখানে cos 0 মান কত? অ্যাকচুয়ালি cos 0 মান হচ্ছে 1। তাহলে আলটিমেটলি এখান থেকে যেটা দাঁড়াবে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র চলে আসে না? তাহলে এখান থেকে আমরা সিম্পলি বলতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার। এখন এটা সমান হচ্ছে আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু যদি পি প্লাস কিউ হোল স্কোয়ার হয়, তাহলে আর ইকুয়ালস টু হবে কি, পি প্লাস কিউ। তাহলে একটু বলো তো, একই দিকে যদি ধরো একই দিকে যদি দুইটা ভেক্টর কাজ করে, দ্যাট মিনস আলফার মান 0 যদি হয়, তাহলে এটাই তো তার সর্বোচ্চ লব্ধিটা হবে। এর উপরে কি সর্বোচ্চ লব্ধি হইতে পারে? ডেফিনেটলি না। 0 ডিগ্রিতেই হচ্ছে তার সর্বোচ্চ লব্ধি। তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি আর কি, আর ম্যাক্স। এটাকে বলতে পারি আমরা অ্যাকচুয়ালি আর ম্যাক্স, ম্যাক্সিমাম হবে। তাহলে সিম্পলি মনে করো যে এখন আলফার মান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? 180 ডিগ্রি তার মানে কি? তার মানে হচ্ছে দুইটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, আবার এদিকে আরেকটা ভেক্টর কাজ করতেছে। দ্যাট মিনস তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে অ্যাকচুয়ালি 180 ডিগ্রি।
তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে সিম্পলি এখানে আলফার মান 180 ডিগ্রি বসায় দেখো, তাহলে মান কত আসে, তাহলে দেখবা যে এই মানটা মাইনাসে চলে আসে, কারণ cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তখন এই জিনিসটা হয়ে যাবে ডিফারেন্সটা, অর্থাৎ তখন এটা হয়ে যাবে তার মিনিমাম মানটা, তাহলে এটা হয়ে যাবে তখন কি আর মিনিমাম, ঠিক আছে, আর মিনিমাম, তখন এটা হবে পি বাদ কিউ, অর্থাৎ যদি পি এখানে বড় হয় কিউ থেকে তখন এটা হবে, মানে যেটা বড় হবে সেটা থেকে বাদ দিব, ভেরি সিম্পল। ওকে, তারপর তো এখানে আর কি কি কন্ডিশন আছে আমি সব কিছু এখানে দিয়ে দিছি, তোমরা অবশ্যই দেখলেই বুঝতে পারবা। দেখো এটা একটা সূত্র, ওকে, এটা একটা সূত্র, এটা আসলে কাজে লাগে না তেমন একটা, এটা জাস্ট না দেখলেও চলবে। তো একটা জিনিস খেয়াল করো যে যখন লব্ধি ছোট ভেক্টরের সাথে সমকোণে থাকে, অর্থাৎ একটু খেয়াল করো এখানে এই যে তোমার এই যে ছোট ভেক্টরটা আছে এখানে, কিউ ভেক্টরটা হচ্ছে ছোট, ঠিক আছে, ভেরি সিম্পল, মনে করো যে কিউ ভেক্টরটা হচ্ছে এটা ছোট ভেক্টর, তাহলে যেখানে হচ্ছে পিটা বড় ছোট, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে তো তাহলে লব্ধিটা নিচে যে ছোট ভেক্টরটা আছে তার সাথে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রিতে আছে, তখন এটার ক্ষেত্রে তার সূত্র কি হবে, তখন তার থিটার মান কত হবে, থিটার মান হয়ে যাবে 90। তো আমরা কি জানি, দিকের সূত্র কি জানতাম, দিকের সূত্র জানি হচ্ছে tan ইকুয়ালস টু সামথিং, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না, একটু খেয়াল করো যে tan 90 ডিগ্রি ইকুয়ালস টু এখানে কি হবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি, খেয়াল করো যার সাথে কোণ হবে, যার সাথে কোণ হবে সে হবে নিচে, মানে একা থাকবে, প্লাস কিউ কজ আলফা। এখন আমাকে বলো 90 ডিগ্রির মান কত, অ্যাকচুয়ালি 90 ডিগ্রির মান হচ্ছে 1/0, 1/0, তাহলে এইটা সমান হচ্ছে এইটা, তাহলে আমরা যদি আর গুণ করে দেই তাহলে সিম্পলি কি পাবো বলো তো, পি প্লাস কিউ কজ আলফা, ওকে 0, তাহলে এখান থেকে কজ আলফা সমান কি পাওয়া যায়, সিম্পলি মাইনাস ছোটো বাই বড় মাইনাস কিউ বাই পি, বুঝতে পারছো, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। নেক্সট খেয়াল করো ডট গুণন, এগুলো অবশ্যই জানো তোমরা সবাই জানো, তাও আমি একটু মনে করে দিচ্ছি আর কি। দেখো ডট গুণন মানে হচ্ছে স্কেলার গুণন, ওকে, তাহলে এবি কস থিটা হচ্ছে আমাদের ডট গুণনের ক্ষেত্রে। এখন অনেকেই এই জিনিসটা বুঝে না যে ভাই আই ডট আই মানে কি, আই ডট আই মানে কি, এটা কিভাবে আসে, একটু খেয়াল করো, যখন এগুলো হচ্ছে একক ভেক্টর তাই না, একটা স্থানাঙ্ক ব্যবস্থায় তোমরা একটু খেয়াল করো, এই হচ্ছে একটা স্থানাঙ্ক, ওকে, মনে করো যে ওয়াই, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে মনে করো জেড, ওকে, তাহলে এই ক্ষেত্রে এই ব্যবস্থাতে কি হয়, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে এই ব্যবস্থাতে এইদিকে হচ্ছে আমাদের আই একক ভেক্টর, এইদিকে হচ্ছে জে একক ভেক্টর, এদিকে হচ্ছে কে একক ভেক্টর, ওকে, তাহলে দুইটা আই ডট আই, দ্যাট মিনস কি একই দিকে দুইটা আই না, এদিকে আরেকটা আই, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত, আলফার মান কত এখানে 0 ডিগ্রি, তাহলে আমরা জানি কি আই ডট গুণন হচ্ছে cos থিটা, তাহলে আই ডট আই মানে কি হবে বলো তো, আই এর মানগুলো বসাই, একটা এর মান 1, একটা এর মান 1, যেহেতু একক ভেক্টর তাহলে cos কত হবে 0 ডিগ্রি, তাহলে আলটিমেটলি cos 0 মান হচ্ছে 1, তাহলে 1 × 1 মানে কত 1, তাহলে এই জন্য আই ডট আই, তারপর হচ্ছে জে ডট জে, এগুলো সবগুলো মান কত হয় 1 হয়। আশা করি বুঝতে পারছো, এখানে আর প্রবলেম থাকার কথা না। আর যখনই তোমাকে দুইটা ভেক্টর দিয়ে বলবে কোণ বাইর করতে, তখন ডেফিনেটলি তুমি ইউজ করবা হচ্ছে এই সূত্রটা, ঠিক আছে, তখন সাইন ইউজ করবা না, অলওয়েজ এই জিনিসটা নোটের মধ্যে মাথায় রাখবা, যখনই কোণ বাইর করতে বলবে তখনই আমরা ইউজ করবো কোজের সূত্রটা, ওকে, ভেরি সিম্পল। তাহলে আই থিঙ্ক এই জিনিসটা বুঝছো, হ্যাঁ। তারপর দেখো ক্রস গুণনের ক্ষেত্রে কি হয়, এবি সাইন থিটা, বাট এখানে একটা কি আসে, দিক আসে, এই দিকটা অনেকে দিতে ভুল করো, অনেক সময় বলে যে দিকটা বাইর করতে, তখন আমাদের বের করতে প্রবলেম হয়ে যায়, কারণ আমরা এই যে দিকটা দিতে ভুলে যাই। তাহলে এই জিনিসটা বের করা যায় একটা বৃত্তের মাধ্যমে, বুঝছো, এই যে ক্রসের ক্ষেত্রে আমরা বৃত্তের মাধ্যমে বের করতে পারি, কিভাবে দেখো আমি একটু দেখাই দিচ্ছি। এই মনে করো হচ্ছে তোমার আই, এইদিকে হচ্ছে তোমার জে, তারপর এই মনে করো হচ্ছে তোমার কে, ওকে, তাহলে আই ইন্টু জে, পরেরটা হবে কে, তার মানে দেখো আই ক্রস জে ইকুয়ালস টু হবে কি কে। যখনই তোমাকে বলবো উল্টা যদি হয় তাহলে মাইনাস ওপরটা হবে, ধরো এখানে যদি হয় কে ক্রস জে, তাহলে সিম্পলি এটা কি হওয়ার কথা, আই হবার কথা তাই না, বাট উল্টা যাচ্ছে, তাহলে এটা কি হবে মাইনাস আই, তখন কি হবে মাইনাস আই, ঠিক আছে, মাইনাস আই। তো একইভাবে যদি আমি বলি যে ধরো আই জে, ঠিক আছে, আই জে, তাহলে আই জে হলে কি হবে কে হবে তাই না, তো আমি যদি উল্টায় দিই যে জে আই হবে জে আই, তাহলে মনে করো যে জে ক্রস আই, তাহলে তখন কি হবে, তখন এটা উল্টা হবে কে, তাহলে মাইনাস কে, বুঝছো, ভেরি সিম্পল, এগুলাতে ভুল করা যাবে না। তারপর দেখো আরেকটা ভালো কনসেপ্ট, সেটা হলো এর উপর বি এর লম্ব বিক্ষেপ। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখিও যে এর উপর যার লম্ব বিক্ষেপ বলবে, এই যে দেখুন কি বলছে যে বি এর লম্ব বিক্ষেপ, দ্যাট মিনস কি যে বি cos থিটা হবে। তাহলে আমি একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, কি হবে, যার লম্ব বিক্ষেপ বের করতে বলবে, মনে করো যে কি বলছে যে বি এর লম্ব বিক্ষেপ, তার মানে বি cos থিটা হবে। এখানে দেখো কি বলছে যে এ এর লম্ব বিক্ষেপ, দ্যাট মিনস এখানে কি হচ্ছে এ cos থিটা, তাহলে পুরো সূত্রটা হচ্ছে কি এ বি cos থিটা, এ ক্রস এ ডট বি ইকুয়ালস টু এ বি cos থিটা, এখান থেকে যারটা বের করতে বলবে তার cos থিটা রেখে বাকিটা হবে,
বুঝতে পারছো? ভেরি সিম্পল। এরপর দেখো আরেকটা এখানে প্রচুর আসে পরীক্ষায়, বুঝছো, উপাংশর ক্ষেত্রে। দেখো এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ হচ্ছে আমার যার বরাবর বলবে, মাথা রাখিও, যার বরাবর বলবে তার একক ভেক্টরের সাথে আমার যার উপাংশ বলবে তার কি হবে, তার উপাংশটা জাস্ট ডট গুণন হবে। বুঝো নাই? আমি তোমাদেরকে দেখাই। এখানে কি বলছে, এখানে বলছে মূলত, এখানে বলছে কি যে এ বরাবর, তার মানে হচ্ছে এর একক ভেক্টর হবে। আর একক ভেক্টর মানে কি, এর একক ভেক্টর হচ্ছে উপরের তার ভেক্টর ডিভাইডেড বাই তার কি, তার হচ্ছে ম্যাগনিটিউড বা মানটা। মনে করে যে বলছে যে বি একক ভেক্টর সমান কি হবে, উপরে হবে বি যে ভেক্টরটা, নিচে হবে তার বি ভেক্টরের ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, কিভাবে বের করে, রুটের ভিতরে সকল স্কোয়ার করে দিলে হয়ে যায়। আচ্ছা একটু খেয়াল করো, এখানে বলছে যে এ বরাবর, তাহলে এ দিছি ডট, পরে কি বলছে বি এর উপাংশ, দ্যাট মিনস বি cos থিটা। এই যে আমরা যার উপাংশ বলছে তার cos থিটা, তাহলে বি cos থিটা। তাহলে সব কিছু সেম থাকবে, জাস্ট মাঝখানে একটা কি আসবে, এখানে আমরা বি cos থিটা সমান কি জানি, এ ডট বি, ওকে, ডিভাইডেড বাই কি ছিল, বি। এখন জাস্ট এ আরেকটা এসে যুক্ত হচ্ছে, তখন কি হবে, জাস্ট এ মানে আমরা কি জানি, এ মানে হচ্ছে মানে এ একক ভেক্টর মানে কি জানি, এ ডিভাইডেড বাই ওটার কি ম্যাগনিটিউড। তাহলে জাস্ট নিচে একটা স্কোয়ার হবে, সাথে একটা এ ভেক্টর থাকবে। সেমভাবে হচ্ছে বি বরাবর এর উপাংশ। বুঝতে পারছো? আর এখানে আরেকটা কনসেপ্ট আছে, একটু সুন্দর করে খেয়াল করো। এই যে এটা একটু ভালো করে খেয়াল করা উচিত তোমাদের সবার। কি বলছে যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তখন হবে আমাদের সাইন থিটা বা এ ক্রস বি এটা ইকুয়ালস টু 0, এ বি সাইন থিটা 0 অথবা এ ক্রস বি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের সমান্তরালের সূত্র। ওকে, দুইটা ভেক্টর যখন সমান্তরালে থাকবে, অথবা আমাদের যে সহগগুলো আছে এই সহগগুলোকে জাস্ট অনুপাত করে দিব। এটা হচ্ছে আমাদের কি স্ট্রেট লাইনের কনসেপ্ট, স্ট্রেট লাইনের কনসেপ্ট। ওকে, স্ট্রেট লাইনের কনসেপ্ট, ভেরি সিম্পল। ওকে, নেক্সট খেয়াল করো ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটরকে মূলত দুইভাবে তুমি বলতে পারো, একটা হচ্ছে এই যে ডেল, আর একটা হচ্ছে তোমার নেবলা। এই সাকসেসের বই দুইটাই লেখা আছে। ওকে, তাহলে ভেক্টর অপারেটরকে আমরা কিভাবে লিখবো, ডেল ইকুয়ালস টু হবে ডি ডিডি এক্স আই প্লাস ডি ডিডি ওয়াই জে কে প্লাস ডি ডিডি জেড কে কে। দেখো এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা ভেক্টর ক্ষেত্র। ওকে, আমাদের যে অপারেটরটা আছে এটা একটা ভেক্টর ক্ষেত্র। এখন এখান থেকে আমাদেরকে তিনটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স, একটা হচ্ছে কার্ভ। ওকে, তাহলে দেখো আমাদের গ্রেডিয়েন্টটা আসলে কি বোঝাতে চাচ্ছে, গ্রেডিয়েন্টটা আমাদেরকে বলতে চাচ্ছে একটা স্কেলার ক্ষেত্রকে যখন একটা ভেক্টর ক্ষেত্র দিয়ে আমরা ডট গুণন করব তখন সেটা আনসার কি কিসে বের হবে, ডেফিনেটলি ভেক্টরে বের হবে। ওকে, তাহলে আমাদের গ্রেডিয়েন্টে যেটা করে, গ্রেডিয়েন্ট মূলত আমাদের যে স্কেলার ক্ষেত্র যেটা আছে ওইটাকে রূপান্তর করে ভেক্টর ক্ষেত্রতে। দেখো এই যে আমাদের নাবলা, তারপর এ হচ্ছে আমাদের একটা স্কেলার ক্ষেত্র, তাহলে দুটোকে ডট করে দিলে আমাদের যেটা আনসার আসবে এটা ডেফিনেটলি ভেক্টরে আসবে। তাহলে তার সিম্পলি কাজ হচ্ছে তার স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রতে রূপান্তর করা। আর ওইদিকে হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স মূলত কি করে, একটা ভেক্টর ক্ষেত্রকে একটা ভেক্টর ক্ষেত্র দিয়ে ডট করলে ওইটার আনসারটা স্কেলারে রূপান্তরিত হয়। তার মানে ডাইভারজেন্সের কাজ হচ্ছে আমার স্কেলারে রূপান্তর করা। ঠিক আছে, স্কেলারে রূপান্তর করা, ওইটার উল্টা। সে ফর এক্সাম্পল ই হচ্ছে আমাদের একটা কি ভেক্টর, তারপর তার সাথে যদি আমি একটা নাবলাকে ডট করে দিই তাহলে আমাদের আনসার যেটা বের হবে সেটা স্কেলারে রূপান্তর হবে, সিম্পলি ডট গুণনের মতো। ওকে, তারপর দেখো ডাইভারজেন্স থেকে আমাদের আরও অনেক কিছু শেখার আছে। কী কী শেখার আছে, যখন ডাইভারজেন্সের মান 0 হবে, যখন পজিটিভ হবে, তখন নেগেটিভ হবে, কি কি আসলে তখন কন্ডিশন আসবে। তো আমি যদি একটু তোমাদেরকে চিত্র সহ দেখাই, এই হচ্ছে আমার একটা কন্ডিশন, আর আমি এটা ওইখানেই চেঞ্জ করে দিই, আর এই হচ্ছে আমাদের আরেকটা কন্ডিশন, আর এই হচ্ছে আমাদের আরেকটা কন্ডিশন। ওকে, তো ফ্লাক্স সম্পর্কে তোমাদের জানা আছে অনেকের, তড়িৎ ফ্লাক্সের কথা, যে আমাদের তুমি একটু মনে মনে ফ্লুইডের কথা চিন্তা করো, যে ফ্লুইড যাচ্ছে ওইদিকে। তাহলে আমরা খেয়াল করো যখন ডাইভারজেন্সের মান হচ্ছে 0, আরেকটা কন্ডিশন হচ্ছে যখন ডাইভারজেন্সের মান পজিটিভ, আরেকটা ক্ষেত্র হচ্ছে যখন ডাইভারজেন্সের মান নেগেটিভ। ওকে, ভেরি সিম্পল। তাহলে তখন কী কী হবে ভাইয়া, কী কী ঘটনা ঘটবে, তখন যেটা ঘটবে দেখো, যখন আমাদের বলছে ডাইভারজেন্সের মান 0, তখন আমার যতটুকু ফ্লাক্স ঢুকবে ভিতরে, যতটুকু ফ্লাক্স ঢুকবে ঠিক ততটুকু ফ্লাক্সই বের হয়ে যাবে, ততটুকু ফ্লাক্সই বের হয়ে যাবে। ওকে, ভেরি সিম্পল। যখন ডাইভারজেন্সের মান কি, যখন ডাইভারজেন্সের মান হচ্ছে অ্যাকচুয়ালি কি পজিটিভ, তখন হচ্ছে আমাদের বাইরে থেকে কি হবে, বাইরে থেকে ফ্লাক্স ভিতরে ঢুকবে, বাইরে থেকে ফ্লাক্স ভিতরে ঢুকবে, বাইরে থেকে ফ্লাক্স ভিতরে ঢুকবে। ওকে, যখন পরবর্তী কন্ডিশনটা দেখো, যখন আমাদের কি বলছে যে ডাইভারজেন্সের মান নেগেটিভ হবে, নেগেটিভ হলে কি হবে, তখন হচ্ছে ভিতর থেকে বাইরের দিকে ফ্লাক্স বের হবে। ঠিক আছে, ভেরি সিম্পল, আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাই কার্লে। কার্ল মানে হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা ভেক্টরের ক্রস গুণন, দুইটা ভেক্টরের ক্রস গুণনই হচ্ছে আমাদের কার্ল। অর্থাৎ কার্লের কথা হচ্ছে ভাই
আমার দুইটা ভেক্টরকে জাস্ট ক্রস গুণন করে দাও। আর এখান থেকে আরেকটা ব্যাপার জানতে হবে, যখন আমাদের কার্লের মান 0 হবে তখন এটা হবে অঘূর্ণনশীল, এখানে একটু ভুল আছে, অঘূর্ণনশীল। আর যখন কার্লের মান নট ইকুয়ালস টু 0 তখনই হবে এটা ঘূর্ণনশীল। বুঝতে পারছো? তার মানে হচ্ছে কার্লের একটা মান থাকলে তখন এটা ঘূর্ণনশীল, যখন কোনো মান থাকবে না তখন সেটা অঘূর্ণনশীল। ওকে, নেক্সট। আচ্ছা, ক্ষেত্রফল রিলেটেড ব্যাপার স্যাপার তোমরা ইগনোর করে যাও, বাট এখান থেকে ম্যাক্সিমামই হচ্ছে ভুল করে দিয়ে আসো। যখন এবি সন্নিহিত বাহু হলে, মানে এবি একটা সামান্তরিকের সন্নিহিত বাহু হইলে তখন হচ্ছে তার সূত্রটা হবে সিম্পলি এ ক্রস বি, বুঝছো? আর যখন তার কি হবে D1 D2 যখন তার কর্ণ হবে, ঠিক তখন তার কি হবে, তখন তার ক্ষেত্রফল হবে জাস্ট হাফ, একটা এসে গুণ হবে। আর যদি এবি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু হয় তখনও জাস্ট কি হবে, হাফ ইন্টু এ ক্রস বি। আর যখন ঘনবস্তুর কথা চিন্তা করো, তিনটা বস্তুর ক্ষেত্রে খেয়াল করো, এ বি সি কোনো ঘনবস্তুর তিনটা ধার হলে আয়তন হবে সিম্পলি এ বি ক্রস সি। দ্যাট মিনস যে কোনো দুইটা ক্রসের সাথে আরেকটা ডট করে দিলে আমাদের হয়ে যায়। এখান থেকে আমি এটাও বলতে পারি, তোমাদের কনফিউশন যদি থাকে, আমি বি বলতে পারি যে বি ডট এ ডট সি, এটা হইতে পারে। তো যে কোনো দুইটা ক্রসের সাথে যে কোনো একটার কি হবে, ডট হবে। ওকে, আর কখন আমরা হচ্ছে একই সমতুল্য অবস্থানের কথা বলবো, কন্ডিশনটা কখন, যখন তিনটা ভেক্টরই একই সমতুল্য থাকবে, মানে একই সমতলে থাকবে, তখন কন্ডিশন হচ্ছে তাদের এই যে খেয়াল করো, তাদের এই যে আয়তনটা বের করব ওইটার মানটা 0 হয়ে যাবে। দ্যাট মিনস এই যে এটার মানটা হচ্ছে 0 হয়ে যাবে, এটার মানটা হচ্ছে 0 হয়ে যাবে, তখনই আমরা বলতে পারি একই সমতলে অবস্থান করতেছে। ওকে, নেক্সট খেয়াল করো, লোন এবং রুলারের ব্যাপারে হয়তো অনেকেই জানো, আবার অনেকেই হচ্ছে কনসেপ্টটা বুঝো না। তো কীভাবে কনসেপ্টটা একটু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। খেয়াল করো, প্রথম কন্ডিশনটা হচ্ছে যখন তুমি টান দিবা, বুঝছো? যখন তুমি টানের মধ্যে থাকবে, টানা মানে টানতেছো তুমি, যখন তুমি টানবা তখন যেটা হয় খেয়াল করো, একটা তুমি লোনকে যখন টান দিবা, দ্যাট মিনস এই যে এদিকে টান দিচ্ছ না, তুমি টেনে নিয়ে যাচ্ছ, তখন কন্ডিশন কি হয়, তখন তার দুইটা উপাংশ হয় না, এদিকে একটা উপাংশ হবে, এই যে এদিকে একটা উপাংশ হবে, এদিকে হচ্ছে আমাদের আরেকটা উপাংশ হবে, বুঝছো? থেটা কোণে যদি কোনো একটা লব্ধি যায় তাহলে দুইটা উপাংশ হয় তার যে কোনো ফোর্সের, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এইটা হচ্ছে আমাদের থেটা, তাহলে ভূমির সাথে যেটা হবে এটা অলওয়েজ কজ হবে। মনে করো যেটা হচ্ছে এফ, তাহলে এটা হবে আমার অলওয়েজ এফ এক্স, মানে হচ্ছে এফ কস থেটা। আর যেটা হচ্ছে তোমার উলম্ব বরাবর সেটা অলওয়েজ কি হবে, এফ সাইন থেটা। ঠিক আছে, এটা হচ্ছে এফ ওয়াই। তার মানে যেটা ভূমির সাথে এটা কস, আর যেটা হচ্ছে বা যার সাথে থেটা সেটা হবে কস থেটা। ওকে, এখানে উলম্ব উপাংশটা হচ্ছে এফ সাইন থেটা। আর নিচের দিকে কি কাজ করতেছে, তার নিচের দিকে কাজ করতেছে মূলত তার কি ওজনটা না, যেই তুমি ট্রলিটা বা তুমি যে লনটা নিচ্ছ তার ওজনটা নিচের দিকে কাজ করতেছে না। তাহলে একটু খেয়াল করো, ওই যে ফোর্সটা ছিল ওই ফোর্সের উলম্ব উপাংশটা নিচের যে তোমার কি ছিল ওজনটা ছিল ওটা থেকে মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে তার যে টোটাল যে ওজনটা আছে এটা থেকে মাইনাস যাবে কোনটা, যাবে এফ সাইন থেটা। জাস্ট তার কি, তার হচ্ছে উলম্ব উপাংশটা মাইনাস হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে তার নতুন যে ওজনটা। তাহলে এই যে দেখো ওজনটা কমে যাচ্ছে, তাহলে ওজন কমে গেলে তাহলে টানতে সহজ হবে না, টানতে সহজ হবে, ভেরি সিম্পল। এরপরে খেয়াল করো, যখন তুমি তাকে কি করতেছো, ঠেলাইতেছো, বুঝছো? আমি যদি বাংলাটা যদি ভুল না করে থাকি, ঠেলার ক্ষেত্রে দেখো যখন তুমি ঠেলাইতেছো তাকে তখন কি হয়, তখন মনে করো যে তুমি জাস্ট এইদিকে চিন্তা করো যে তুমি এইভাবে নিচ্ছ, তাহলে তার এই যে ফোর্সটা এদিকে কাজ করতেছে, তখন তার নিচের দিকে দুটো উপাংশ হবে, একটা উপাংশ হবে নিচের দিকে, হ্যাঁ, যার সাথে কোণ সেটা হবে এফ কি হবে, যার সাথে কোণ হবে সে হবে এফ কস থেটা, আগে বলছিলাম। আর উলম্বটা হবে কি, এফ সাইন থেটা। দুটো উপাংশ হবে, এখানে দেখাইছি, আশা করি এখানে দেখানো লাগবে না। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এদিকে টানতেছে তার উলম্ব উপাংশটা হচ্ছে এফ সাইন থেটা, ওজনও কোন দিকে কাজ করতেছে, তার ওজনটাও কিন্তু ভাইয়া নিচের দিকেই কাজ করতেছে। তাইলে অলরেডি তার একটা উপাংশ কি বলা যায় ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে কাজ করতেছে, আবার একই দিকে কাজ করতেছে তার ওজন। তাহলে এখন তার ওজনটা হবে মূলত তার আগের ওজন প্লাস কি হবে, এফ সাইন থেটা। বুঝতে পারছো? তাহলে ওজনটা তার বেড়ে যাবে। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, এই জন্য এটা দেখাইলাম আর কি। নেক্সট খেয়াল করো, বৃষ্টি বিষয়ক ব্যাপার স্যাপার কি, এখানে অনেক কিছু লেখা আছে, বুঝছো? তোমরা যারা বুঝো না একটু পরে নিও, আমি চিত্রটা একটু দেখাই দিচ্ছি তোমাকে। তো যখন একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে মনে করো সামনের দিকে, আর বৃষ্টি পড়তেছে কোন দিকে, নিচের দিকে, তো এখানে কি ঘটনাটা ঘটবে, এখানে একটা লব্ধি কাজ করবে না? তুমি এই যে সামনের দিকে হেঁটে যাচ্ছ আর বৃষ্টি পড়তেছে নিচের দিকে, তাই না? তাহলে তোমার লব্ধি যে বৃষ্টির যে বেগটা ওইটা একটা থেটা কোণে আসবে না,
এই যে এই হচ্ছে তার থেটা কোণটা, এদিকে হচ্ছে তার থেটা কোণটা, ঠিক আছে। তাহলে ভেরি সিম্পল, এখান থেকে আমরা যদি সূক্ষ্মকোণ চিন্তা করি, সূক্ষ্মকোণ চিন্তা করলে এখান থেকে আমরা ভেরি সিম্পলি এখান থেকে বলতে পারি, এই যে এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র থেকে বের করে ফেলতে পারি, তারপর টেন থেটা দিয়ে আমরা থেটার কোণটাও বের করে নিতে পারি। আমরা প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে এটা অবশ্যই দেখবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা চলো। তো নদী নৌকার ক্ষেত্রে অনেকেই ভুল করি আমরা, সূত্রগুলো মনে থাকে না। তো আমি তোমাদেরকে আজকে দেখাই দিচ্ছি, এই সূত্র পারলে তোমাদের আর কিছু করা লাগবে না। সেটা হলো যে কোনো তোমার অঙ্কের ক্ষেত্রে তোমাকে যদি বলে টাইম বাইর করতে, তাহলে টি ইকুয়ালস টু হবে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ঠিক আছে। এখন যদি কোশ্চেন আসে যে ন্যূনতম সময়, তাহলে ন্যূনতম সময় হইলে এখানে সাইন আলফার মান কত হবে? 1 হবে। কয়জন বুঝছো? দেখো, যখন সাইন আলফার মান তোমার বেশি হবে, মানে নিচের টার্মগুলোর মান বেশি হবে, তখন এই মানটা কম হবে। বুঝতে পারছো ব্যস্তানুপাতিক সম্পর্ক? তাহলে সাইন আলফার মান যখন হাইয়েস্ট 1 হবে, তখনই হচ্ছে এটার মান সব থেকে ন্যূনতম হবে। দ্যাট মিনস তখন টি মিনিমাম হবে ডি ডিভাইডেড বাই বি, কারণ সাইন আলফার মান কত হবে? 1। ওকে, এই হচ্ছে একটা ব্যাপার। তারপর দেখা আরও অনেক কিছু আছে এইখানে। সে ফর এক্সাম্পল, যখন সোজাসুজি পার হবে, যেহেতু নদীর পার বরাবর, এখান থেকে যখন সরাসরি এখানে যাবে, এই যে এই পোস্ত বরাবর যখন যাবে, তখন তার লব্ধি যেই তোমার ফোর্সটা আছে, এটা ভূমির সাথে কত ডিগ্রি কোণে থাকবে? 90 ডিগ্রিতে। তো আমি আগে দেখাইছি 90 ডিগ্রি হইলে কি হবে অ্যাকচুয়ালি, একটা এখান থেকে বলা যায় না, এটা যদি তার ইউ হয়, এটা যদি নৌকার বেগ হয়, তাহলে অ্যাকচুয়ালি তার সূত্রটা হবে ইউ প্লাস ভি কস আলফা, দিক থেকে বের করা যায় ইকুয়ালস টু 0, কারণ সাইন 1090 মানে হচ্ছে 1/0। তাহলে এখান থেকে আমাদের এই যে আলটিমেটলি এই সূত্রটা বের হয়ে যায় মাইনাস ইউ বাই ভি। ওকে, নেক্সট। এবার দেখো আমরা প্রবলেম সলভিংয়ে চলে আসছি। তোমাদের যাদের বেসিকের প্রবলেম ছিল, বেসিকটা একটু দেখে নিও। আমরা এখন সরাসরি প্রবলেম সলভিং দেখাবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো। এই যে একটা প্রবলেম সাস্টে 16-17তে, কুয়েটে 10-11তে আসছিল। তো আমরা যদি একটু সলভিং প্রসেসটা দেখি, খেয়াল করে কি বলছে যে এম এর মান কত হলে এ এবং বি ভেক্টর দিয়ে পরস্পর সমান্তরাল হবে। তো সমান্তরালের ক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন ছিল? সূত্রটা ছিল তাদের কি হবে, আই জে কে এর অনুপাতগুলো সবসময় সেম হবে। এটা ছিল আমাদের স্ট্রেট লাইনের কনসেপ্টটা। তাহলে এখানে আই এর সহগটা হচ্ছে কত? 1, এখানে কত? এম ইকুয়ালস টু, এখানে হচ্ছে আই এর সহগ, জে এর সহগ হচ্ছে -3, এখানে হচ্ছে 6। 3 নম্বরটা নেওয়া লাগবে না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2, তাহলে এম ইকুয়ালস টু -2। ভেরি সিম্পল, কয়েকবার আসছে পরীক্ষার হলে, তোমাদের অনেকেরই ভুল হয়ে যায় এটা। তারপর দেখো আরেকটা নদী নৌকার একটা চমৎকার প্রবলেম, যেটা 18-19-এ আসছিল সাস্টে। খেয়াল করো, সুরমা নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার, এক ব্যক্তি 5 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালাতে সক্ষম এবং পোস্ত দেওয়া আছে। তাহলে আমি একটু চিত্র আঁকায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই হচ্ছে আমাদের নদীর পার, 2টা পার। ওকে, আচ্ছা। তারপর এই যে এখান থেকে এই পারে সে আসতে চাচ্ছে, তাহলে নদীতে যেহেতু স্রোত আছে, স্রোতের বেগ কত দেওয়া আছে? বলছে যে কি, স্রোতের বেগ হচ্ছে এদিকে 3। ওকে, আর নৌকার যে বেগটা সেটা হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে এই পারে পৌঁছাইতে গেলে ডেফিনেটলি তাকে এইদিকে যাত্রা শুরু করলে হবে না, তাকে এইদিকে কোথাও আলফা কোণে যাত্রা শুরু করতে হবে, তা নাহলে তো তাকে স্রোতে টান দিয়ে ওখানে নিয়ে যাবে যদি সোজা যাওয়ার চেষ্টা করে। তাহলে এই যে এখান থেকে এই বরাবর তাকে হচ্ছে কোনো একটা বরাবর তাকে যাওয়া লাগবে। ওকে, বুঝছো? তাহলে এই যে কোণটা আছে, এই কোণটাকে বলে হচ্ছে আলফা, আর এই যে কোণটা আছে এটা হচ্ছে থেটা। তো এখান থেকে আমরা থেটার মান কত বলতে পারি? 90 ডিগ্রি বলতে পারি না? এই যে যেটা আছে এটা তো হচ্ছে আমাদের লব্ধি যে বেগটা, তাই না? এইটা হচ্ছে লব্ধি বেগ, তাকে স্রোতে নিয়ে যাচ্ছে, আর তার বেগ মাঝখান দিয়ে তার হচ্ছে কি হবে, একটা লব্ধি বেগ হবে। এবার আমরা আবার কোয়েশ্চেনটা পড়ি, কি বলছে যে 12 মিনিটে অপর পারে একটি নির্দিষ্ট ঘাটে পৌঁছাইতে পারবে। তাহলে এখানে টেন থেটার সূত্র ইউজ হবে নাকি টি এর সূত্রটা অ্যাপ্লাই হবে? যেহেতু টাইম দেওয়া আছে ভাইয়া, ভুল করা যাবে না। এখানে টি ইকুয়ালস টু কি হবে? আমরা জানি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি কোণ বাইর করবো, তাহলে সাইন আলফা ইকুয়ালস টু হবে ডি ডিভাইডেড বাই বি ইন্টু টি। একটু খেয়াল করো, এখানে ডি এর মান কত দেওয়া আছে? 0.5 কিলোমিটার, ঠিক আছে? 0.5 কিলোমিটার। আর ভি এর মান কত দেওয়া আছে? ভি এর মান হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। তাহলে 5 ইন্টু টি। দেখো, টি এর মান দেওয়া আছে মিনিটে, আর আমাদের এই যে বেগ দেওয়া আছে ঘন্টায়। তাহলে ডেফিনেটলি মিনিটটাকে আমাদের ঘন্টায় নেওয়া লাগবে। 12 ডিভাইডেড বাই 60। এখানে এই ভুলটা করিও না, যদি 60 দিয়ে ভাগ না করো তাহলে আনসার মিলবে না। তাহলে আমাদের এইটার মান হচ্ছে সাইন আলফার মান, ঠিক আছে? তাহলে আমরা যদি ডাইরেক্ট এটার মান বাইর করতে চাই, আলফা ইকুয়ালস টু হবে সাইন ইনভার্স পুরা মানটুকু। তাহলে পুরা মানটুকু আমি বসাই দিচ্ছি, সাইন ইনভার্স 0.5 ডিভাইডেড বাই 5 ইন্টু 12 ডিভাইডেড বাই 60। আনসার হচ্ছে 30 ডিগ্রি। আনসার হচ্ছে 30 ডিগ্রি। বুঝতে পারছো? ভেরি সিম্পল। এখানে কিন্তু টেন থেটা দিয়ে করলে হবে না বাবু, বুঝছো? ওকে, আচ্ছা। তো খেয়াল করো, এখানে কি বলছে? স্রোতের বেগের মানের √2 গুণ মানের বেগে
সাঁতার কেটে একজন সাঁতারু নদীর ওপর পরে সোজাসুজি গিয়ে পৌঁছালো। নদীর তীরের সাথে বেগের গতি নির্ণয় করো। দ্যাট মিনস দেখো আমাদের যেই সাঁতারুর যে বেগটা, এটা হচ্ছে তোমার এই যে √2 গুণ কার, সেটা হচ্ছে তার স্রোতের বেগের √2 গুণ। এটাই তো আমাদের শর্ত বলছে। তাহলে এটা যদি আমাদেরকে শর্ত বলে ভাইয়া, তাহলে এখান থেকে আমাদেরকে আনসারটা বের করে ফেলতে হবে। আমাদেরকে বলছে যে সাঁতারুর বেগের গতি নির্ণয় করো, সাঁতারুর বেগের গতি নির্ণয় করতে বলছে আমাদেরকে। তাইলে এখন দেখো যেহেতু আমাদেরকে আগের প্রবলেমের মতো এটা বলছে যে নদীর এই পার থেকে, এই যে মনে করো যে এই পার থেকে এই পারে যাচ্ছে, তাই না, এই পার থেকে এই পারে যাচ্ছে, তাহলে যদি এই পার থেকে সরাসরি এই পারে যাইতে চায় তাহলে ডেফিনেটলি তার লব্ধি বেগটা হবে হচ্ছে এইটা, লব্ধি বেগটা হবে এইটা। এখন তাকে যাত্রা শুরু করতে হবে কোন দিক দিয়ে, যেহেতু আমাদের এখানে কি আছে, স্রোত আছে। স্রোত থাকলে তাকে এদিক দিয়ে কোনো একটা জায়গা থেকে তার যাত্রা শুরু করা লাগবে, স্রোতের কারণে যাতে ঠেলা দিয়ে ওই জায়গায় নিয়ে যায়। তাহলে আমরা এখন বলতে পারি যে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর তাদের লব্ধির সাথে ভূমির যে কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি tan থিটা। এখানে যেহেতু টাইম নাই তাহলে আমরা এটা ইউজ করতে পারি, যার সাথে কোণ সে নিচে হবে। মনে করো যে নিচে ছিল পি, এটা হচ্ছে আমাদের কিউ, তাহলে পি প্লাস কিউ cos আলফা কিউ সাইন আলফা। ওকে, তাহলে tan থিটা মানে tan 90 মানে হচ্ছে 1/10, 1/10। ঠিক আছে, এগুলো শর্টকাট দিয়ে বের করা যায়, বাট আমি একটু তোমাদেরকে সূত্রগুলো লিখে দেখাচ্ছি যাতে ভুল না হয়। ওকে, তারপর হচ্ছে এখানে হবে কিউ সাইন আলফা পি প্লাস কিউ cos আলফা। তাহলে এখানে এই পোর্শনটুকু যদি আমরা আড়াআড়ি করি তাহলে এখানে থাকবে যে পি প্লাস, তাহলে এই যে আমাদের স্রোতের বেগ কী ছিল, স্রোতের বেগ হচ্ছে অ্যাকচুয়ালি ইউ প্লাস আমাদের কি বলছে যে কিউটা আসলে কি, কিউটা আসলে আমাদের সাঁতারুর বেগ। সাঁতারুর বেগটা কী ছিল, সাঁতারুর বেগটা ছিল √2 গুণ কার, তার স্রোতের ইকুয়ালস ইন্টু cos আলফা ইকুয়ালস টু কত, 0। তাহলে এখান থেকে যদি আমরা আলফার মান বের করতে চাই তাহলে cos ইনভার্স এখানে হবে হলো মাইনাস, কি হবে, মাইনাস ইউ ডিভাইডেড বাই ইউ √2। ঠিক আছে, তাহলে ইউ কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে cos মাইনাস 1/√2। আনসার হচ্ছে 135, আনসার হচ্ছে 135। দেখো কি বলছে, এটা হচ্ছে সাস 24-25 আসছিল। দেখো খেয়াল করো যে কোনো ভেক্টরের ডাইভারজেন্স 2 × x + y + z হইলে ভেক্টরটি কত। তাহলে দেখো ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা উল্টা প্রসেসে যে বের করতে পারি, এটা কঠিন একটা প্রসেস, বাট আমরা যদি অপশনগুলো টেস্ট করে দিই, দ্যাট মিনস আমি যদি ওইগুলোকে ডাইভারজেন্স করে দেখি এইটার সাথে মিলে যায়, তাহলে এটা ওইটাই তো আনসার, অপশন টেস্ট করলে তো বেটার হয়। তাহলে সে ফর এক্সাম্পল আমি বি নম্বর নিচ্ছি স্কোয়ার দেখে। ওকে, তাহলে এটাকে যদি আমরা ডাইভারজেন্স করে দিই তাহলে ডাইভারজেন্স মানে কি ছিল, ডাইভারজেন্স মানে ছিল অ্যাকচুয়ালি আমরা দুটো ভেক্টর ক্ষেত্রকে স্কেলারে রূপান্তর করা। তাহলে নাবলা ইন্টু এ ভেক্টর নাম মনে করো যে এ ভেক্টর, ঠিক আছে, এইভাবে। ওকে, তাহলে আমরা যদি একটু ডাইভারজেন্স করার চেষ্টা করি তাহলে ddx i প্লাস ddy j প্লাস ddd j k। ওকে, তার সাথে আমরা কি করব, তার সাথে আমরা সিম্পলি এই যেটা আছে ওইটাকে আমরা ডট করে দিব। কি আছে যে x² i প্লাস y² j প্লাস কে। ওকে, আচ্ছা আমরা সি নাম্বারটা নেই, সবগুলোতে স্কোয়ার যেটাতে আছে। ওকে, তাহলে সি নাম্বারটা নিলে এটা হবে z² কে। এটা দেখে বোঝা যাচ্ছে, বুঝছো, স্কোয়ার মানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 2 সামনে আসবে। তাহলে একটু খেয়াল করো, এখান থেকে আমরা বলতে পারি ddx i ডট i মানে তো কি 1, তাহলে এটুকু তো জানো সবাই আশা করি। তাহলে এখানে হবে মূলত কি যে x² প্লাস ddy y² প্লাস ddd z²। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2x প্লাস 2y প্লাস 2z, তাই না? কারণ আমরা কি জানি দেখো ddx ভাইয়া x², এটাকে আমরা বলতে পারি 2x, কারণ আমরা কি জানি যে x⁴n কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে n x⁴n-1। ঠিক আছে, এগুলো বেসিক, আমি আসলে বোঝানো লাগবে বলে মনে হয় না, ওনাকে হয়তো বিরক্ত হইতে পারে। তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে আসি তাহলে x প্লাস y প্লাস z, বুঝছো, এটা দেখে আনসার বের করা যায়। তাহলে আনসার হচ্ছে আমাদের কোনটা, আনসার হচ্ছে আমাদের সি, বুঝছো, আনসার হচ্ছে সি, ভেরি সিম্পল। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলছে দেখো, দুটি ভেক্টর স্কেলার গুণফল 20 একক, এদের ভেক্টর গুণফলের মান 6√2 একক, ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত। একটু খেয়াল করো, এটা হচ্ছে কুয়েটে আসছে তোমার 11, 12, 17, 18। ভাইয়া তাইলে আপনি সাস্টের এখানে কুয়েটের কোয়েশ্চেন নিছেন কেন? আমি অলরেডি বলছি সাস্টের সাথে সিমিলার টাইপ যেগুলো ইম্পর্টেন্ট, সাস্টের টাইপের সাথে একদম
একইভাবে যায় এবং তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, ওই টাইপের প্রবলেমই আমরা দেখাবো। সাস্টে সিমিলার টাইপের কমন আসে, তোমরা যদি একটু ভ্যারাইটি করো দেখতে পারবা। ওকে, আচ্ছা দেখো এখন এই কোয়েশ্চেনটা সলভ করার ক্ষেত্রে আমাদেরকে বলছে স্কেলার গুণফল কত, 20 একক। তাহলে আমরা যদি এ একটা ভেক্টর ধরি আর বি একটা ভেক্টর ধরি, দুইটা স্কেলার গুণফল হচ্ছে ডট, তাই না? ইকুয়ালস টু কী হবে, দেওয়া আছে 20। তারপর আমাদেরকে বলছে যে ভেক্টর গুণফল কত, 6√2। তার মানে এ ক্রস ভি ইকুয়ালস টু কত, 6√2। এই হচ্ছে আমার গিভেন ডাটা, তাই তো? একটা স্কেলার, একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি, যে এ ক্রস ভি ইকুয়ালস টু এ বি সাইন থেটা। ওকে, তারপর আমি লিখতে পারি যে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থেটা। নাইস। তাহলে এখান থেকে আমি থেটার মান কীভাবে বের করতে পারি? তাহলে দেখো দুইটা রাশিকে আমি সিমিলার যদি ভাগ করে দিই, তাহলে সিম্পলি এখান থেকে আমি বলতে পারি না এ বি বাদ, তাহলে সাইন বাই কজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি টেন থেটা। তাহলে টেন থেটা ইকুয়ালস টু কী হবে, এ ক্রস বি ডিভাইডেড বাই এ ডট বি। ওকে, তার মানে মানটা আমি সিম্পলি বসাইতে পারি 6√2 ডিভাইডেড বাই এ বি মান হচ্ছে 20। তাহলে এখান থেকে লিখতে পারি টেন থেটা ইকুয়ালস টু টেন ইনভার্স 6√2 ডিভাইডেড বাই 20। তাহলে এই মানটা কত আসে দেখো, ক্যালকুলেটারে বসাও, মানটা চলে আসে টেন ইনভার্স কত, 6√2 ডিভাইডেড বাই 20। আনসার চলে আসে সিম্পলি, দেখো তোমার ক্যালকুলেটারে মানটা আসবে 22.98 ডিগ্রি। বাট এখানে দেওয়া আছে মিনিটে, কীভাবে নিবা? ক্যালকুলেটারে দেখবা এরকম একটা অপশন আছে, প্রথমে ডিগ্রি, তারপর হচ্ছে মিনিট, তারপর হচ্ছে সেকেন্ড। তাহলে এই অপশনে জাস্ট একটা ক্লিক করো, ক্লিক করলে মানটা চলে আসে 22 ডিগ্রি, তারপর আসে হচ্ছে 59 মিনিট। ঠিক আছে, তাহলে আনসার সিম্পলি চলে আসে এটা। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন খেয়াল করো, এটা আছে চুয়েটে 14-16-তে। এটা হচ্ছে কার্লের ম্যাথ। আমি চাচ্ছি প্রত্যেকটা টাইপ থেকে তোমাদেরকে একটা একটা করে দেখাইতে, যাতে তোমাদের একদম এই চ্যাপ্টারের সবগুলো প্রবলেমের উপরে দক্ষতা চলে আসে। তো আমাদের কি বলছে, একটা বড় মান দিছে, দিয়ে বলছে এবিসি এর মানটা বাইর করতে ভেক্টরটি যদি অগুণনশীল হয়। তার মানে আমাকে এই যে এইগুলা থেকে প্যারামিটার থেকে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি এর মান বাইর করতে যখন তারা অগুণনশীল হবে। তো আমরা কি জানি, আমরা সিম্পলি একটা সূত্র শিখে আসছি প্রথমেই, যে যখন কাল যারা হচ্ছে বেসিকে প্রবলেম আছে তারা শুরুর দিকে লেকচারটা দেখো, তাহলে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কার্লের মান যখন তোমার শূন্য হবে, ঠিক তখনই সেটা কি হবে, অগুণনশীল হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি নাবলা ক্রস, এখানে এই ভেক্টরটা হচ্ছে ভি ভেক্টর ইকুয়ালস টু 0 হবে, তাই না? তাহলে আমি এটার সমান লিখে ফেলতে পারি, দেখো মানগুলো আমি একটু লিখে দিই। তাহলে মানটা যদি লিখি সিম্পলি, এটা হচ্ছে তোমাদের আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। ওকে, তাহলে নাবলার ক্ষেত্রে হচ্ছে আইতে আছে হচ্ছে ডিডিএক্স, তারপর জেতে আছে ওয়াই, তারপর হচ্ছে কেতে আছে এইটা। আমি শুরুতে বেসিক দেখাইছি, প্রবলেম হলে দেখে নিও। তারপর হচ্ছে এখানে আমাদের এই আই এর, তারপর জে এর, তারপর হচ্ছে কে এর এককের পাশাপাশি আমাদের এই মানগুলো বসাইতে হবে। প্রথমে আছে কি এক্স প্লাস ওয়াই প্লাস এ জে, ঠিক আছে? তারপর এখানে আছে ভি এক্স প্লাস 3y মাইনাস জে, তারপর এখানে আছে কি 3x প্লাস CY মাইনাস প্লাস জে, সরি। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা একটু বিস্তার করি, তাহলে বিস্তার করলে কি আসে খেয়াল করো, এটা সমান আবার 0 হবে। তাহলে বিস্তার যদি করে, তাহলে যেটা আসবে আই এখানে থাকবে, তারপর দেখো সারিবাদ কলামবাদ, এখান থেকে কি বলা যায়, সারিবাদ কলামবাদ। তাহলে মূলত থাকবে DDDY, এদিকে থাকবে হচ্ছে তোমার 3x প্লাস CY প্লাস জি। ওকে, মাইনাস, তাহলে এদিকে হবে কি হবে বলো, DDDG, এদিকে হচ্ছে BX প্লাস 3y মাইনাস জি। বুঝছো, বিস্তার তো পারো, সারি বাদ যাবে কলাম বাদ যাবে, প্রথমে এইভাবে, তারপর মাইনাস এইভাবে গুণ করে দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের কে, ঠিক আছে? তাহলে কে এর ক্ষেত্রে কি হবে, সারি বাদ কলাম বাদ, তাহলে সারি বাদ কলাম, তারপরে কি আছে দেখো, তারপর হচ্ছে আমাদের জে। ওকে, তাহলে জে এর ক্ষেত্রে কি হবে দেখো, সারিবাদ কলাম বাদ, তাহলে পজিটিভ হইলে উল্টা হবে, উল্টা হলে এদিকে দেখো ডিডিডি জি, এর সাথে কি আছে, এর সাথে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এ জি। ওকে, তারপর এখানে হচ্ছে তোমার মাইনাস হবে, তারপর মাইনাস হলে কি হবে, এই যে দেখো সারিবাদ কলাম বাদ, তাহলে ডিডিডি এক্স অফ এইটা, তাহলে ডিডিডি এক্স কি হবে 3x প্লাস CY প্লাস জি। ওকে, তারপরে দেখো আমাদের কেটা বাকি আছে, যদি আমি এখানে কেটা লিখি, তাহলে কে কেপ, তাহলে এখানে কি হবে সারিবাদ কলাম বাদ, এইদিকে হবে প্রথমে, তাহলে ডিডিডি এক্স এখানে হবে BX প্লাস 3y
ddx প্লাস 3y মাইনাস জি, তারপর হচ্ছে মাইনাস এদিকে হবে dddy অফ x প্লাস y প্লাস az, x প্লাস y প্লাস az, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা যদি একটু হালকা পাতলা অন্তরীকরণ সম্পর্কে জেনে থাকি তাহলে একটু খেয়াল করো, এখানে y এর টার্ম বাদে বাকি সবগুলো জিরো হয়ে যাবে না? যার সাপেক্ষে করব সেটাই থাকবে, বাকিগুলো জিরো হয়ে যাবে, কনস্ট্যান্ট হিসাবে গণ্য হবে, তাই না? তাহলে এখন একটু খেয়াল করো, এখানে y এর টার্ম আছে শুধুমাত্র c, তাহলে এখানে হবে c, ঠিক আছে? মাইনাস দিলাম মাইনাস, তারপর হচ্ছে এখানে জি এর টার্ম আছে শুধুমাত্র কে, শুধু একটা জি আছে মাইনাস জি, তার মানে হচ্ছে -1 হবে, আর এখানে মাইনাসে মাইনাসে কী হবে +1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের i এর টার্ম প্লাস, খেয়াল করো এখানে হচ্ছে জি, তাহলে জি এর ক্ষেত্রে এখানে আছে শুধুমাত্র এ, তাহলে কেটা আমি আগে লিখে নিই, সরি এখানে হচ্ছে তোমার জে হবে, তাহলে এখানে কি আছে এ, তাই না? তারপর এখানে মাইনাস ছিল, একটা মাইনাস দিলাম, তারপর এখানে এক্স এর টার্ম কি আছে শুধুমাত্র 3, তাহলে হবে এখানে -3, ঠিক আছে? প্লাস কে দিলাম, তাহলে কে এর ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে এক্স এর টার্ম শুধুমাত্র বি, বাকিগুলো জিরো হয়ে যাবে, তাহলে বি, বাকিগুলো জিরো, আর এখানে ওয়াই মাইনাস দিলাম, তারপর এখানে ওয়াই এর টার্ম কি আছে শুধুমাত্র 1, বাকিগুলো হচ্ছে জিরো হয়ে যাবে, তাহলে এখানে শুধুমাত্র হবে কত -1। এখন একটু খেয়াল করো, আমরা বলছি কি যে কার্লের মান যখন শূন্য হবে তখনই তো সে অগুণনশীল হবে, তাই তো? কার্লের মান যখন শূন্য হয় তখনই তো অগুণনশীল, তাহলে আমি যদি পুরোটার মান 0 বসায় দিই, একটু খেয়াল করো এখান থেকে আমরা 0 সমান লিখতে পারি না যে 0i প্লাস 0j প্লাস 0k, সেম মিনিংই, 0 মানে হচ্ছে এইটা সমানও 0 বলা যায়, মিনিং কিন্তু সেম। তাহলে একটু দেখো, আমরা এটার সাথে i এর তুলনা করব, এটার সাথে এটার j এর সাথে তুলনা করব, k এর টার্মের সাথে এখানে ডান সাইডের k এর তুলনা করব, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাবো সিম্পলি দেখো তো, আমরা এখান থেকে সিম্পলি বলতে পারি না যে c + 1 = 0, তারপর হচ্ছে a - 3 = 0, তারপর এখান থেকে বলা যায় b - 1 = 0, ঠিক আছে 0। তাহলে এই ক্ষেত্রে আমার কি কি চলে আসে দেখো তো, a সমান চলে আসে 3, তারপর হচ্ছে b সমান চলে আসে কত 1, আর c সমান চলে আসে -1, তার মানে এখানে আলটিমেটলি আমার abc চলে আসে 3 1 -1, তাহলে 3 1 -1 কোনটাতে আছে, ডিতে আছে, সিম্পলি আনসার হচ্ছে ডি। নেক্সট দেখো কি বলছে, যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 4√3 বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো, ট্রাকটির প্রকৃত বেগ, ট্রাকটি কোন দিকে চলতেছে। এখন এই যে তোমার কনসেপ্টটা, এটা হচ্ছে আমাদের মূলত কিসের কনসেপ্ট বলো তো, কে বলতে পারবা? এটা হচ্ছে আমাদের আপেক্ষিকতার কনসেপ্ট, আপেক্ষিক বেগ, ঠিক আছে? আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগের আসলে ফুল কনসেপ্টের কোনো ম্যাথ আমি পাই নাই, এর জন্য আমি বোর্ড থেকে নিছি। সো কনসেপ্টটা বোঝার জন্য এই বোর্ডের প্রবলেমগুলো দেখো কীভাবে সলভ করা যায়। তো আমাদেরকে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে প্রথমেই বলছে যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলছে, তাই না? তো আমাদেরকে সিম্পলি আগে এইভাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একটু ডিক্লেয়ার করে নিতে হবে আমাদের সুবিধার জন্য। ওকে, ভেরি নাইস। এখন একটু খেয়াল করো, আমাদেরকে কোশ্চেনে কি বলছে, আমাদের কোশ্চেনে বলছে যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে, তাহলে এদিকে হচ্ছে পূর্ব, তাহলে এদিক দিয়ে মনে করো যে পূর্ব দিকে যাচ্ছে, মনে করো যে কি যাচ্ছে, একটি গাড়ির চালক, দ্যাট মিন্স এটা হবে একটা গাড়ির চালকের বেগ vc। নাইস। তারপর কি বলছে একটু খেয়াল করো, আমাদেরকে বলছে যে 4√3 বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখছে কে, বিসি দেখছে, মানে বিসি তো নিজে চলতেছে, নিজে চলা অবস্থায় সে দেখতেছে আরেকটা গাড়ি কি যাচ্ছে উত্তর দিকে একটা বেগে যাচ্ছে, দ্যাট মিন্স এটা তার সাপেক্ষে বেগ, আপেক্ষিক বেগ, তাই না? এটা তো তার অরিজিনাল বেগ না, সে তার সাপেক্ষে দেখতেছে। তাহলে এখান থেকে মনে করো যে উত্তর দিকে যাচ্ছে কত কিলোমিটার বেগে, দেখো তো দেওয়া আছে হচ্ছে 40√3, তাহলে এটাকে আমরা বলে দিতে পারি সিম্পলি ভিটিসি, কারের সাপেক্ষে ট্রাকের বেগ বিটিসি, বুঝছো? তাহলে এখন একটু খেয়াল করো, তার যে প্রকৃত বেগ, ট্রাকের যে প্রকৃত বেগ এটাই বের করতে বলছে। তাহলে প্রকৃত বেগ কোন দিক দেওয়া হবে, নিশ্চয়ই তার মাঝামাঝি পুনে একটা অবস্থান থেকে হবে, তাই না? আমরা তো আগে দেখে আসছি এগুলা, তাদের লব্ধির যে ফোর্সটা কীভাবে বের করতে হয় বা লব্ধি বেগটা কীভাবে বের করতে হয়, এদিক দিয়ে কোনো একটা অবস্থানে হবে, আমরা জানি না, আমি জাস্ট র্যান্ডমলি দিলাম। এখন এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমরা এটা কি হবে, এটা হচ্ছে আমাদের বিটি, এটা হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ, আর বিটিসি মানে হচ্ছে এই যে কার ড্রাইভারটা আছে, বেচারায় দেখছে যে তার সাপেক্ষে এটা এত বেগে যাচ্ছে, তাহলে তার আসলে প্রকৃত বেগটা কি হবে, নিশ্চয়ই এদিকে কোনো একটা দিকে। তাহলে এখন আমাকে একটু বলো, এটা কিন্তু অনেকভাবে বের করা যায়, বাট সিম্পল তরিকা হচ্ছে এই যে ভেক্টর যেটা আছে নিচে বিসি ভেক্টর, তাহলে দিক এবং মানটা ঠিক রেখে সমান্তরালে এটা কি তোলা যায় না, ভেক্টরকে স্থানান্তরিত করা যায় না, যায় তো। তাহলে আমি এই ভেক্টরটাকে তুলে এখানে নিয়ে আসতে পারি কিনা, ডেফিনেটলি পারি, এটা আমার অ্যাক্সেস কিন্তু আছে, করা যায়। তাহলে এটাকে আমি বলে দিতে পারি এখন বিসি। তাহলে এবার দেখো ভাইয়া, এখান থেকে আমি অনেক কিছু বলে দিতে পারি, কি বলতে পারি, এখান থেকে আমি সিম্পলি বলে দিতে পারি ত্রিভুজ সূত্রটাও বলে দিতে পারি, কিভাবে, যেমন বি টিসি ভেক্টর, এগুলো সবগুলো কিন্তু ভেক্টর, ঠিক আছে, এগুলো কিন্তু ভেক্টর।
তাহলে আমি বলতে পারি বিটিসি ভেক্টর প্লাস এখানে কি হবে বিসি ভেক্টর ইকুয়ালস টু কি হবে ভিটি। ঠিক আছে, ত্রিভুজ সূত্র থেকে বলতে পারি। আবার পিথাগোরাস থেকে কি বলা যায়? পিথাগোরাস থেকে বলা যায় কি ভাই, যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ এখানে কে? এটা অতিভুজ। তাহলে আমি বলতে পারি যে ভিটি স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে লম্ব স্কোয়ার কে? বিটিসি, তাহলে ভিটিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কে? বিসি স্কোয়ার। তাই তো, তাহলে আমার দরকার হচ্ছে বিটি। তাহলে বিটি সমান হবে রুট ওভার বিটিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে আমি মানটা একটু বসায় দিই, কি হবে দেখো, 40√3 হোল স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। খেয়াল করো দুইটার কিন্তু এককটা সেম, ঘন্টায় এত কিলোমিটার, ঘন্টায় এত কিলোমিটার। যদি একটা মিটার পার সেকেন্ডে দিত, একটা যদি কিলোমিটার পার আওয়ারে দিত, তাহলে আমাদেরকে ডেফিনেটলি দুইটাকে একই এককে কনভার্ট করা লাগতো। ওকে, সো যেহেতু এখানে একক সেম, তাহলে আমার চেঞ্জ করা লাগতেছে না। তাহলে যদি আমি একটু বের করার চেষ্টা করি, রুট ওভার দেখো 40√3 হোল স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, তাহলে আসে সিম্পলি 80। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন খেয়াল করে কি বলছে, যে ট্রাকটি কোন দিকে যাবে? তাহলে কোন দিকে যাবে বলতে তুমি যে কোনো একটাকে থেটা ধরতে পারো। তাহলে আমি হচ্ছে এটাকে থেটা ধরতে পারি, পারি না? বলতে পারি যে লম্বের সাথে থেটা কোণে যাবে, উলম্বের সাথে। তুমি ভূমির সাথেও ধরতে পারো। তাহলে এখন দেখো দিকটা বলে দিলেই হবে জাস্ট। তাহলে এখান থেকে আমি বলতে পারি না tan θ ইকুয়ালস টু একটু খেয়াল করো, থিটার যে অপোজিট এটা হচ্ছে লম্ব, থিটার যে অপোজিট থাকে সে হচ্ছে লম্ব, আর অতিভুজ তো এইটা, আর লম্ব হচ্ছে ভূমি হচ্ছে এইটা। তাহলে এখান থেকে বলে দিতে পারি লম্ব বাই ভূমি, লম্ব কে আছে? বিসি, ভূমি কে আছে? বিটিসি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিম্পলি 40/40√3, দ্যাট মিনস এখান থেকে বলা যায় 40 কাটা 1/√3। তার মানে এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1/√3। তাহলে 1/√3 মানে কত? 30 ডিগ্রি। সিম্পল আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সব ধরনের টাইপ আমি আজকে তোমাদেরকে দেখাবো, কোনো টেনশনের কিছু নাই। দেখো দুটি সমমানের ভেক্টর কোনো এক বিন্দুতে ক্রিয়াশীল, তাদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? দ্যাট মিনস হচ্ছে দুইটা ভেক্টর মনে করো যে পি এবং কিউ। ঠিক আছে, মানে বলতেছে যে দুইটা ভেক্টর একটা সমান, তাই তো? আবার বলতেছে তাদের যে লব্ধিটা এটা হচ্ছে যে কোনো একটা সমান। তাহলে আমি ধরে নিলাম যে কোনো একটা পি এর সমান, তাহলে পি আবার কিউ এর সমান। তাহলে আমি বলতে পারি পি ইকুয়ালস টু কিউ। দ্যাট মিনস তিনটা ভেক্টরই কি? তিনটা ভেক্টরই সমান বলতে চাচ্ছে এখানে। তাইলে আমাকে একটু বলো তো, যে একই বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে তিনটা ভেক্টর সমমানের ভেক্টর যদি একই বিন্দুতে ক্রিয়াশীল থাকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? এটা তো না করে বের করে দেওয়া যায়। কিভাবে? 360/3, দ্যাট মিনস 120 ডিগ্রি করে। কিভাবে? একটা ফ্যানের কথা চিন্তা করো, একটা ফ্যানের তিনটা যে তোমার ডানা আছে, ডানা কিভাবে থাকে? এদিকে একটা, তারপর হচ্ছে এদিকে আরেকটা, আর মনে করো যে তাদের লব্ধি কোন দিকে কাজ করবে? লব্ধি কাজ করবে অ্যাকচুয়ালি এইখান থেকে, এদিক দিয়ে কোথাও একটা লব্ধি কাজ করবে। তাহলে এটাকে যদি আমি টান দিয়ে এদিকে নিয়ে আসা যায়, তো তাহলে এটা কি হয়ে যাবে? দেখো তো তিনটা যে তোমার ডানা আছে, তাহলে একটা বৃত্ত যদি চিন্তা করো, এক বৃত্তীয় কোণ সমান কত? এক বৃত্তীয় কোণ সমান হচ্ছে অ্যাকচুয়ালি 360। তাহলে 360কে যদি আমি তিনটা দিয়ে ভাগ করে দিই, যেহেতু সমানভাবে কাজ করতেছে, তাহলে এখানে আনসার চলে আসে 120। এখন ভাই আমি এভাবে বার করতে চাই না, আমি সেই সনাতন পদ্ধতিতে বের করতে চাচ্ছি। তাহলে তখনও কিন্তু পসিবল। কি পসিবল? দেখো আমরা জানি কি সূত্র, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ওকে, আমার আলফার মানটা বের করতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমার যেহেতু সবগুলো সমান, তাহলে এখান থেকে বলতে পারি পি স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দেখো আমি যদি এদিক দিয়ে পি কমন নিয়ে আসি, তাহলে এই পি কাটা, তাই না? তাহলে এখানে থাকে 1 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি, তাহলে 1 এখানে কত? 2। তাহলে 2 যদি কমন নিয়ে আসে, এখানে দেখো এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে 1 প্লাস কি হবে? কজ আলফা, তাই তো? তাহলে 1 প্লাস কজ আলফা মানে কি? এখান থেকে আমি লিখতে পারি যে 1 প্লাস কজ আলফা ইকুয়ালস টু 1/2। ওকে, তাহলে এখান থেকে আবার বলা যায় যে কজ আলফা ইকুয়ালস টু -12। তাহলে আলফা ইকুয়ালস টু হবে কজ ইনভার্স -12, দ্যাট মিনস 120 ডিগ্রি। বুঝতে পারছো? অনেকভাবে আনসার করা যায়, তোমার যেভাবে ইচ্ছা ওইভাবে বের করা। আমি সবগুলো তরিকা দেখাইলাম। ওকে, নেক্সট বলছে যে যদি এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয় একটি সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে, তার ক্ষেত্রফল কত? এটা যদিও আগের মতোই টাইপগুলো, বাট এগুলা পরবর্তীতে যেগুলো দেখাচ্ছি দেখো প্রায় বেশিরভাগই হচ্ছে তোমার স্পেশাল টাইপের ম্যাথ। ওকে, আচ্ছা, তো সবগুলো টাইপ যেহেতু আমরা দেখাবো, সো প্যারার কিছু নাই, আমরা সবগুলো টাইপই দেখি। কি বলছে?
এ বি দুইটা ভেক্টর দেওয়া আছে, সন্নিহিত বাহু নির্দেশ করতেছে। তাহলে সন্নিহিত বাহু যদি নির্দেশ করে তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কীভাবে বের হয় মনে আছে? একটা সামান্তরিকের যদি সন্নিহিত বাহু দেয়, তোমরা অনেকেই বুঝো না, বুঝছো? যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে তারা জাস্ট স্কিপ করো, যাদের একটু প্রবলেম হয় খেয়াল করো। একটা সামান্তরিকের সন্নিহিত বাহু কোনগুলা? এই যে এটা হচ্ছে একটা সন্নিহিত বাহু, এটা হচ্ছে একটা সন্নিহিত বাহু, ঠিক আছে? তাইলে এখন দেখো একটু খেয়াল করো, এটা হচ্ছে তাদের কর্ণ, এটা হচ্ছে তাদের কর্ণ, এই একটা কর্ণ, তারপর হচ্ছে এই আর একটা কর্ণ। ওকে, কর্ণগুলোকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি D1, একটা হচ্ছে D2। ওকে, যদি আমাদের এটা মনে করি যে এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, তাহলে কখনো যদি আমাদেরকে বলে দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে, তাদের ক্ষেত্রফল কি হবে? সিম্পল হাফ অফ কি হবে? এ ক্রস বি, এটা হবে। অনেকে এই ভুলটা করে দিয়ে আসে, কারণ আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। নেভার নেভার, বুঝছো? এই কাজটা তখন হবে যখন তোমার গিভেন ডাটা দেওয়া থাকবে কর্ণ, গিভেন ইজ কর্ণ, যখন কর্ণ দেওয়া থাকবে তখনই হচ্ছে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হবে ক্ষেত্রফল বাই করার জন্য। যখনই আমাদের সন্নিহিত বাহু দেওয়া থাকবে, তখন আমাদের সূত্র হবে সিম্পলি এ ক্রস বি, বুঝছো? ডেফিনেটলি ম্যাগনিটিউডের মানটা বের করে দিয়ে আসতে হবে। তাহলে এখন আমাদেরকে দুইটা ভেক্টর দেওয়া আছে, তাহলে সিম্পলি আমরা জাস্ট ক্রস করে দিয়ে মান বের করে দিব। তাহলে এ ক্রস বি, সন্নিহিত বাহু যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? আই জে কে, ঠিক আছে? আচ্ছা, তো কি দেওয়া আছে এখানে? 5 4 2, 5 -4, তারপর হচ্ছে কত 2, আর এখানে হচ্ছে 3 -3 1, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলো। ক্যালকুলেটর দিয়ে কীভাবে বের করে? আমি তো বলছি আলাদা করে তোমাদেরকে ক্যালকুলেটর ট্রিক্স দেখাবো, তো আমি যদি ক্যালকুলেটর দিয়ে বের করতে চাই ইজিলি বের করতে পারবো, বাট তরিকাটা একটু দেখো কীভাবে সলভ করতে হয়। তাহলে এখান থেকে আইটা যদি আমরা রাখি, তাহলে সারি বাদ কলাম বাদ, তাহলে 4 একে 4, তারপর হচ্ছে -3 × 6 মানে +6, ঠিক আছে? এইভাবে ওইভাবে, তারপর হচ্ছে এখানে দেখো প্লাস কে জে, সরি, তাহলে জে হইলে সারি বাদ কলাম বাদ, প্লাস দিলে আমাদের উল্টা হবে, তাহলে 3 × 6 -3 × 6 -5, ঠিক আছে? তারপর হচ্ছে প্লাস কে, ঠিক আছে? কে হইলে সারি বাদ কলাম বাদ, এই যে এই সারি বাদ কলাম বাদ, তাহলে এখন হবে এইদিকে, তাহলে কি হবে বলো? হবে হচ্ছে তোমার 3 5 15, -15, তারপর হচ্ছে কত 3 4 12, +12, ঠিক আছে? ভেরি সিম্পল। তাহলে এখানে আমাদের কি কি চলে আসে দেখো তো, 4 আর 6 এখানে হবে তোমার অ্যাকচুয়ালি 2i, তারপর এখানে কি হবে দেখো তো, এখানে হচ্ছে পজিটিভ জে, তারপর হচ্ছে এখানে কি আছে দেখো 15 মানে অ্যাকচুয়ালি -3i, -3 কে, সরি কে। ওকে, তাহলে এটা তো আমাদের ভেক্টর বের হয়েছে। তো ভেক্টরের মান কীভাবে বের করে? জাস্ট আমরা তাকে কি করব, জাস্ট ভেক্টর যেটা দেওয়া আছে ওইটাকে আমরা কি করব, মডুলাসের ভিতরে ঢুকাবো। তাহলে মানটা কীভাবে বের হয়? রুট করে দাও জাস্ট। তাহলে 2² + 1² + -3², ঠিক আছে? আমি একদম সব কিছু দেখাই দিচ্ছি, কারণ অনেকেই আছে মানে একটু দুর্বল এসব ক্ষেত্রে। সো যারা ভালো পারো তারা ইগনোর করো, পরের ম্যাথে চলে যাও, ঠিক আছে? চলে আসছে √14, তাহলে আনসার কিসে আসে? √14। ওকে, নেক্সট কোয়েশ্চেন খেয়াল করো, এটা রুয়েটে আসছে 15 16-তে। দেখো সলিনয়েডাল, আমি প্রত্যেকটা দেখাবো তোমাদেরকে। পি এর মান কত হলে ভেক্টর এই হচ্ছে সলিনয়েডাল হবে। তাহলে সলিনয়েডাল কখন হয়? যখন আমাদের ডাইভারজেন্সের মান, আমি কিন্তু অ্যাপ্লিকেশন দেখাচ্ছি তোমাদেরকে, শুধুমাত্র থিওরি পড়ে আসলে লাভ নাই, প্র্যাকটিক্যালি দেখতে হয়। তাহলে যখন ডাইভারজেন্সের মানটা তোমার 0 হবে তখনই তারা সলিনয়েডাল। তাহলে ডাইভারজেন্সের মান 0 কখন হয়? যখন একটা ভেক্টর ক্ষেত্র আরেকটা ভেক্টর ক্ষেত্রের সাথে ডট গুণন হয়, একটা ভেক্টর ক্ষেত্র কি ভি = 0 হয়, বুঝছো? তাহলে এই কন্ডিশনগুলো আমি অ্যাপ্লাই করবো, এখন অ্যাপ্লাই করে আনসারটা বের করে ফেলো। আমার সাথে সাথে তোমরাও করো, দেখো মিলে কি না। আচ্ছা চলো, কি বলছে দেখো। তাহলে আমরা যদি ডট করে দিই, তাহলে এই ডট, তারপর হচ্ছে ভি = হবে, দেখো নাবলা মানে কি? নাবলা মানে তো আমরা সবাই জানি কি না? না জানলে যাদের একটু প্রবলেম আছে বেসিকে, তারা আমাদের শুরুর দিকের বেসিকটা দেখে নেও। তাহলে ডিডিডি ওয়াই, এটা হচ্ছে জে প্লাস ডিডিডি জে কে, ঠিক আছে? আমি এগুলো শুরুতে দেখাইছি, যারা দেখো নাই দেখে নিও। তারপর দেখো এখানে কি আছে, প্রথমেই আমরা বসাবো ডিডিডি এক্স প্লাস ডিডিডি ওয়াই প্লাস ডিডিডি জেড, ঠিক আছে? জে কে, এর সাথে ডটে কে আছে? ডটে আছে হচ্ছে আমাদের এই যে বড় যেই ইকুয়েশনটা। ওকে, এটা একটু মুছে দিই। তাহলে এই ইকুয়েশনটা কি আছে দেখো তো, 5x প্লাস 2y, এটা হচ্ছে আইতে আছে আমাদের i, প্লাস 2py মাইনাস জি, এটা আছে হচ্ছে জেতে, তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে তোমার x মাইনাস 2g, এটা হচ্ছে আমাদের কেতে আছে। ওকে, আচ্ছা
তো এটা হচ্ছে আমার এটার সাথে কি হবে, ডট গুণন হবে। তাহলে ডট গুণন যদি হয় আমরা লিখতে পারি সিম্পলি ডিডিডি এক্স অফ, তাহলে এইটুকু আসবে তোমার এটার সাথে, তাহলে 5x প্লাস 2y, ঠিক আছে। এখানে আই ডট আই হবে, কখনো আই এর সাথে যে যাবে না, মাথায় রাখিও। আর আই ডট আই এর মান কত, আই ডট আই এর মান হচ্ছে অ্যাকচুয়ালি 1। এটাও আমি দেখাইছি শুরুতে, যারা দেখো নাই দেখে নিও, সবগুলো কিন্তু আমি শুরুতে দেখাইছি তুমি বেসিক সহ, ঠিক আছে। না বুঝলে কিন্তু আমার দায়ী নাই, কারণ আমি তোমাদেরকে শুরুতেই দেখাইছি। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তীতে যদি চলে যাই কি হবে, প্লাস ডিডিডি ওয়াই অফ, ওয়াই এর পোর্শনটুকু আসবে, মানে জে এর পোর্শনটুকু আসবে, তাহলে 2p ওয়াই মাইনাস জি, ওকে। তারপর হচ্ছে প্লাস ডিডিডি জি, কেয়ারটা আসবে, তাহলে কেয়ার ক্ষেত্রে এখানে কি আছে, এক্স মাইনাস 2g, ওকে। তাহলে আমরা যদি মানগুলো একটু বের করার চেষ্টা করি, আমি আগেই বলছি তোমাদেরকে, যারা একটু অন্তরীকরণ জানো, না জানলে আর সমস্যা নেই, আমরা ক্লাসেই দেখাবো, বাট একটু যারা জানো তারা একটু খেয়াল করো যে এক্সে যেটা আছে যার সাপেক্ষে করা হবে সেটা যদি থাকে ওইটার মানে আমরা হিসাব করো, বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরে 0 ধরে নিব। তাহলে এক্স আছে, এক্স একটা গণ্য হবে, তাহলে ওয়াইটা এখানে 0 হয়ে যাবে। দ্যাট মিনস এখান থেকে কী হবে, এখান থেকে হবে অ্যাকচুয়ালি এক্সের সাথে 5x, তার মানে শুধু 5 থাকবে। 5xকে যদি আমরা অন্তরীকরণ করি কি থাকবে, শুধুমাত্র 5 থাকে না, প্লাস খেয়াল করো ডিডিডি ওয়াই, তাহলে ওয়াইয়ের পোর্শনটুকু থাকবে, যেটা হচ্ছে আমাদের 0 হয়ে যাবে, তাহলে এটা হবে হচ্ছে 2p, ওকে। তারপর জি এর সাথে জিটা গণ্য হবে, এটা হচ্ছে 0 হয়ে যাবে, ওকে। তাহলে এখানে থাকে হচ্ছে তোমার -2, এটা কি ছিল, -2, ওকে। তাহলে আমাদেরকে কি বলছে যে কখন সলিনয়েডাল হবে, আমি যখন এটাকে পুরোটাকে কি ধরবো, 0 ধরবো, ওকে। তাহলে 0 যদি ধরি তাহলে এখান থেকে পি এর মানটা বের করা যায় না, তাহলে 2p = বলা যায় অ্যাকচুয়ালি কত, -3। নেক্সট খেয়াল করো আমাদেরকে x = 3t² - t³ দিয়ে বলতেছে সূত্র অনুসারে একটি বস্তু x অক্ষ বরাবর গতিশীল, 2 সেকেন্ড পর বস্তুটির ত্বরণ কত। তাহলে x অক্ষ বরাবর গতিশীল বলতেছে, তাই না। তাহলে সিম্পল মনে করো যে x অক্ষ y অক্ষ, তাই তো। তাহলে আমাদের এটা কোন দিকে গতিশীল বলছে, আমাদেরকে বলছে অ্যাকচুয়ালি x অক্ষ বরাবর গতিশীল, x অক্ষ বরাবর গতিশীল, এটা হচ্ছে আমাদের x অক্ষ, তাই না। তাহলে আমাদের এটার ইকুয়েশন দিয়ে দিছে কত, x = 3t², প্যারামিটারে আমাদের টি দিয়ে দিছে, তাহলে t³, ওকে। তারপর বলছে যে 2 সেকেন্ড পর বস্তুটির ত্বরণ কত, তাহলে এটা তো আমাদের দূরত্ব দেওয়া আছে, তাই না। x অক্ষ বরাবর x ভেক্টর বরাবর আমাদেরকে দেওয়া আছে কি, দূরত্বটুকু। তাহলে এটা থেকে আমাদেরকে ত্বরণ বাইর করতে হবে 2 সেকেন্ড পরে। তাহলে প্রথমে আমাদেরকে এটাকে ভিতে নিতে হবে, তাই না, ভেলোসিটিতে নিতে হবে। তারপর ভেলোসিটিকে আমরা যদি টি দিয়ে ভাগ করি তাহলে ত্বরণ চলে আসবে, সিম্পল কনসেপ্ট, খেয়াল করো। তাহলে এটাকে যদি আমরা সিম্পলি মনে করো যে dtx এটা সমানিত বি বলা যায় না, জাস্ট আমরা কি করব, ডেরিভেটিভ করব টি এর সাপেক্ষে, তাহলেই তো আমাদের বি হয়ে যায়। আমরা জানি কি b = s/t। তাহলে এখান থেকে আমি যদি একটু অন্তরীকরণ করি, এটা হচ্ছে অন্তরীকরণের কনসেপ্ট, ddx 3t² - t³, ঠিক আছে। তো আমরা জানি কি ddx অফ x⁴n মানে হচ্ছে n x⁴n-1, এটুকু তো আমরা সবাই জানি না। যাদের একটু প্রবলেম আছে তারা আমাদের পরবর্তী ক্লাস দেখে নিও, ঠিক আছে, অন্তরীকরণের ক্ষেত্রে। তাহলে এখান থেকে সিম্পলি আমরা বলতে পারি এখান থেকে কত হবে, 6t - 3t², ওকে। তাহলে এটা পাইছে আমরা কি, এটা পাইছে হচ্ছে আমাদের v। তাহলে এখন ত্বরণ যদি বাইর করি এখান থেকে, তাহলে আবার কি করব, টি এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব কাকে, v কে, এটা হচ্ছে আমাদের ত্বরণ, কারণ আমরা ত্বরণ জানি কি a = b/t। তাহলে এখান থেকে হবে ddt 6t - 3t², ওকে। তাহলে এখান থেকে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করলে পাই 6 - 6t, ওকে। তাহলে এখন আমাদেরকে কি বলছে, অ্যাকচুয়ালি আমাদেরকে পয়েন্ট দিছে হচ্ছে 2 সেকেন্ডে, তাই তো। তাহলে আমাদের এই জিনিসটা হবে কয় সেকেন্ডের মধ্যে, 2 সেকেন্ডে, t = 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি 6 - 6 × 2, তাহলে আলটিমেটলি হচ্ছে -6। আচ্ছা, এখানে দুইবার অপশন চলে আসছে, এটা আনসার হচ্ছে -6, ওকে। নেক্সট খেয়াল করো কি বলছে যে দুইটি সমান মানের বল কোনো একটি বিন্দুতে কার্যরত, এটা খুবই চমৎকার একটা প্রবলেম, তোমরা নিজেরা একটু করে দেখো মিলে কিনা। তো যদি এদের লব্ধির বর্গ এদের গুণফলের 3 গুণ হয় তবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত, যদি এদের লব্ধির বর্গ বলছে, তাই না। তো বলছে এদের গুণফলের 3 গুণ, তার মানে দেখো যে পি একটা ভেক্টর ধরে নিলাম আর একটা হচ্ছে কিউ ভেক্টর, বলছে তারা দুইটাই সমান, দ্যাট মিনস আমি বলতে পারি দুইটাই হচ্ছে পি ভেক্টর, তাদের লব্ধির গুণফল বলছে, তাই না। তাহলে p × p, দ্যাট মিনস কী হবে, p²। তাহলে এদের লব্ধির বর্গ, লব্ধি মানে হচ্ছে r², তাহলে বলছি কি যে এদের লব্ধির বর্গ এদের গুণফলের 3 গুণ হয়, তার মানে দেখো লব্ধির বর্গ এদের গুণফলের 3 গুণ, তাহলে 3 × p², 3 × p², বুঝতে পারছো, ভেরি সিম্পল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি
যে আর স্কোয়ার ইকুয়ালস টু আমরা সূত্র জানি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ওকে, তাহলে এখান থেকে আর স্কোয়ার সমান আমরা লিখতে পারি কি যে 3p স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কোজ আলফা, কারণ p ইকুয়ালস টু কিউ, তাই তো? তাহলে এখান থেকে আমাদের কি বাদ যাবে বলো তো? যেহেতু p আছে সব দিক থেকে, তাহলে আমি এই p বাদ দিলাম। তাহলে এদিকে থাকলো হচ্ছে 3, এদিকে থাকলো হচ্ছে 2 প্লাস 2 যদি আমি কমন নিয়ে আসি অ্যাকচুয়ালি, তাহলে এখানে থাকবে 1 প্লাস কোজ আলফা। ঠিক আছে, তাহলে 1 প্লাস কোজ আলফা, এটা অনেকটা আগের মতোই, জাস্ট একটু কনসেপ্ট বুঝে নিলেই হবে, প্রবলেমটা বুঝলেই, উদ্দীপকটা বুঝলেই হবে। তাহলে এখান থেকে আমাদের কোজ আলফা ইকুয়ালস টু হবে 3/2 মাইনাস 1, দ্যাট মিনস কত? হাফ। ওকে, তাহলে এখান থেকে হবে আলফা ইকুয়ালস টু কত? আলফা ইকুয়ালস টু কোজ কত ডিগ্রির মান হচ্ছে? হাফ হয়, কোজ 60 ডিগ্রির মান। ওকে, তাহলে আনসার হচ্ছে 60 ডিগ্রি। বুঝছো? নেক্সট খেয়াল করে কি বলছে, ভেক্টর ABC এর মান যথাক্রমে 12, 5, 13 এবং a প্লাস বি ইকুয়ালস টু সি ভেক্টর হইলে এ ও বি এর মধ্যবর্তী কোণের মান কত? দেখো এটা সিম্পলি অনেকভাবে বের করে ফেলা যায়। একটু মানের দিকে তাকাও তো ভাইয়া, যে 12, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 13। ঠিক আছে, এই মানগুলো আসলে কিসের মান? পিথাগোরাসীয় মান কিনা বলো তো? আমরা একটু করে দেখি তো। দেখো রুট ওভার যদি আমি বলি যে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে আনসার কত আসে? সিম্পলি কত আসে বলো তো? 13। দেখি তো, রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 13। আবার আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কি বলছে যে a প্লাস বি ইকুয়ালস টু সি। তার মানে আমরা এটা দেখে কি বলতে পারি? এটা দেখে আমরা বলতে পারি না এটা একটা ত্রিভুজের সূত্র। এটা কি একটা ত্রিভুজের সূত্র না? মনে পড়ে? আমি কিন্তু অনেকবার দেখাইছি ভাইয়া, মনে না পড়লে কিন্তু মাইট দিব ধরে। তাহলে এটা আমাদেরকে বলতেছি এটা একটা ত্রিভুজ, আবার এখান থেকে দেখতে পারতেছি এটা একটা পিথাগোরাসীয় কি প্রবলেম। তাহলে এখান থেকে আসলে এজিউম করে নেওয়া যায় যে অ্যাকচুয়ালি এটা আনসার হচ্ছে π/2। যারা বুঝো নাই তারা একটু চিত্রের দিকে খেয়াল করো। এই মনে করো যে আমার হচ্ছে একটা ভেক্টর, যেটা নাম আমি দিলাম অ্যাকচুয়ালি এ ভেক্টর। ওকে, বলছে a প্লাস বি, তাহলে আমাদের এটা থেকে আমরা তো বুঝতেই পারছি যে এটা ত্রিভুজ সূত্র ভেক্টরের। তাহলে ত্রিভুজ সূত্র যদি হয় তাইলে কার সাথে যুক্ত হয়? এর সাথে বি যুক্ত হয়েছে, মানে যেটার সাথে যুক্ত হবে সেটা ডেফিনেটলি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে থাকবে, তাই না? শীর্ষবিন্দুতে থাকবে, তাহলে এটা এখান থেকে উঠবে এখানে, তাই না? তাহলে এখন এটার যে লব্ধিটা কিভাবে আমরা করব? লব্ধিটা হবে মূলত এই যে প্রথম ভেক্টরের কি পাদবিন্দু আর শেষ যে ভেক্টরটা ওইটার শীর্ষবিন্দু জাস্ট যুক্ত করে দেব। তাহলে আমি যদি ভেক্টরের নাম দেই, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, তাহলে সিম্পলি এটা হয়ে যাবে কি a প্লাস বি। এটাই তো আমাদের ত্রিভুজ সূত্র বলতেছে, তাই না? তাহলে এটাকে আবার তারা বলতেছে কি সি। তাহলে বলছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে এই যে মধ্যবর্তী কোণ, এটা কি সমকোণ না? তাহলে এটা কি হবে? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি অথবা π/2। বুঝছো কিনা বলো? তাহলে চিত্র আঁকায়ও বলা যায়, এমনিও বলা যায়, এটা দেখেও আনসার বলা যায়। ওকে, বাট এইটা দেখে আনসার বলতে গেলে কিন্তু বিপদ আছে, পরের প্রবলেমে দেখাচ্ছে, খেয়াল করো। আচ্ছা এইদিকে খেয়াল করো কি বলছে, যে a প্লাস বি ইকুয়ালস, এই টাইপের জিনিসগুলো কিন্তু সাস্টে দিয়ে দেয়, যেগুলো কনফিউশন কাজ করে, কনফিউজড টাইপের যেগুলা। তো খেয়াল করো a প্লাস বি ইকুয়ালস টু সি, এবং আবার বলছে যে a প্লাস বি ইকুয়ালস টু সি। এটা হচ্ছে আমাদের ভেক্টর বলছে, তাই না? আমাদের প্রথমে বলছে যে a ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু সি, তারপর বলতেছে a প্লাস বি প্লাস সি, এটার ম্যাগনিটিউড বা মান সমান। এখন আমাকে বলতেছে যে আপনি বের করে দেন a এবং b এর মধ্যবর্তী কোণের মান কত। এটা কিন্তু আবার 90 ডিগ্রি দাগায় দিয়ে আইসো না কিন্তু, বুঝছো? ভেরি কেয়ারফুল, খেয়াল করো এটা কীভাবে করা যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন খেয়াল করো কি বলছে। তো ডিউতে আসছিল 17-18-তে, খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, যে ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে 12, 5, 13, ঠিক আছে দেওয়া আছে। তাহলে এ বি সি, এ প্লাস বি ইকুয়ালস টু সি বলা আছে এখানে, তাই না? বলছে এ বি এর মধ্যবর্তী কোণের মান কত? এ প্লাস বি মানে কি? এ প্লাস বি মানে হচ্ছে আমাদের যে কোনো ত্রিভুজের লব্ধির মান, তাই না? তাহলে আমরা আবার লব্ধি সমান বলতে পারি এ প্লাস বি, এটা যদি লব্ধি হয় তাহলে আমরা আবার বলতে পারি লব্ধি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। ওকে, তো এটা যেহেতু লব্ধি, আবার তারা বলতেছে এই a প্লাস বি ইকুয়ালস টু সি, তাহলে এটাও তো আবার লব্ধির মান। তাহলে এটা আমরা বলতে পারি সিম্পলি কি বলতে পারি বলতো? সি স্কোয়ার। বুঝছো? সি ভেক্টরের স্কোয়ার না, কিন্তু সি এর মানের স্কোয়ার, যেহেতু আর হচ্ছে মান, লব্ধির মান। আবার এই যে সিটাও কিন্তু হচ্ছে তোমার, এটা দিয়ে দিলে হয়ে যাবে ভেক্টর, আর যদি ভেক্টর উঠায় নিই তাহলে এটা হয়ে যাবে মান। তাহলে ভেক্টরের স্কোয়ার না, মানের স্কোয়ার হবে। বুঝতে পারছো? আর স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার, ভেক্টরের স্কোয়ার না। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবা। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি সি ইকুয়ালস আমাদেরকে বলে দিছে এ প্লাস বি, এটা কিন্তু ভেক্টর না, মান দিয়ে দিছে। আবার এদিকে আছে কি আমার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। ওকে, তাহলে এখান থেকে আমি এবি বাদ দিতে পারি, এবি বাদ দিতে পারি না, এখান থেকে আমার এটা আছে স্কোয়ার অবস্থা, তাই না? তাহলে স্কোয়ার যদি থাকে তাহলে আমি এখান থেকে এটা বলে দিতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে একটু খেয়াল করো কি কি বাদ যায়, স্কোয়ার বি স্কোয়ার 2ab কি বাদ যায় না, 2ab বাদ যায় না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2ab যদি কমন নিয়ে আসি তাহলে যেটা থাকবে সেটা হলো, দেখো 2ab যদি কমন নিয়ে আসি এখান থেকে, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে cos আলফা মাইনাস 1 ইকুয়ালস টু কত, 0। ওকে, এখান থেকে সব নিয়ে আসলে তো 0ই থাকে, তাহলে এখান থেকে বলতে পারি অ্যাকচুয়ালি আমার cos আলফা মাইনাস 1 ইকুয়ালস টু কত, 0। তাহলে cos আলফা ইকুয়ালস টু 1, দ্যাট মিনস আলফা ইকুয়ালস টু cos ইনভার্স 1, তাহলে এটা মান চলে আসে 0 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে আনসার হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ভুল করা যাবে না, আমি সেম টাইপের কনফিউজ যেগুলো হয় ওগুলো আমি সাথে সাথে দেখাইছি। সো ভেরি সিম্পল ভাইয়া। নেক্সট কি বলছে যে পি একটা ভেক্টর দেওয়া আছে, কি একটা ভেক্টর দেওয়া আছে, বলছে যে লম্ব অভিক্ষেপের মান বের করো। তাহলে লম্ব অভিক্ষেপের মান সবসময় বলে, তাহলে তোমরা যদি শুরুতেই আমাদের ক্লাসগুলো দেখে না থাকো, মানে বেসিক যেগুলো দেখাইছি, তাহলে এগুলো বুঝতে একটু প্রবলেম হবে। যদি শুরুর দিকে দেখে নাও তাহলে আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় আমরা সূত্র ব্যাখ্যা করে দিছি, সো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো মনে আছে তো, মনে আছে যে বলছে যে কি, যে কি এর লম্ব অভিক্ষেপ, তাহলে হবে অ্যাকচুয়ালি কি, কিউ কস আলফা। কিউ কস আলফা সমান কি লেখা যায়, পি ভেক্টর ডট কিউ ভেক্টর ডিভাইডেড বাই কি হবে, কিউ আছে এখানে, তাহলে নিচে আসবে হচ্ছে পি এর ম্যাগনিটিউড মানটা। মনে নাই, আমরা কি জানি যে পি ডট কিউ ইকুয়ালস টু হবে পি কিউ কজ আলফা। তো যার লম্ব বিক্ষেপ বের করতে বলবে, বলছে যে কিউ এর লম্ব বিক্ষেপ, তাহলে হবে কিউ কজ আলফা। তাহলে কিউ কজ আলফা একদিকে থাকলে পি ডট কিউ উপরে, নিচে হচ্ছে পি এর মানটুকু আসবে। তাহলে আমরা যদি এটা একটু বের করার চেষ্টা করি, কি দেওয়া আছে যে 2i, তারপর হচ্ছে মাইনাস 3j, তারপর হচ্ছে কে, ঠিক আছে? এটার সাথে কি করছে 4i প্লাস 5k, ঠিক আছে? যে দেওয়া আছে, সরি এটা হচ্ছে 5k, একটু খেয়াল করো। আর নিচে হচ্ছে আমাদের কিসের মান, নিচে হচ্ছে আমাদের পি এর মান, পি এর মান হবে ভেক্টর না, তাহলে এখানে হবে অ্যাকচুয়ালি √4 প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 1। বেসিক সহ একটু দেখো, তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে ইজিলি বের করে ফেলতে পারবে। এগুলো কিন্তু সবই ক্যালকুলেটর দিয়ে করা যায়, আমরা ক্যালকুলেটর নিয়ে আলাদাভাবে তোমাদেরকে টিউটোরিয়াল দিয়ে দিব। খেয়াল করো এখানে কি হবে, নিচে হবে অ্যাকচুয়ালি, উপরে একটু কুটি লিখে নেই, আই তো নাই তাহলে 0 হবে, তাহলে জে এর সাথে এটা গুণ করলে 3 4 -12, তাই তো? তারপর হচ্ছে 5 একে 5, আর নিচে কত হয় দেখো তো, পুরো মানটুকু একটু বসায় দিই। উপরে হবে -12 প্লাস 5 ডিভাইডেড বাই √4 প্লাস 9 প্লাস 1, 4 প্লাস 9 প্লাস 1, তাহলে সিম্পলি চলে আসে আমাদের -√14 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা তোমার এটাই হবে আনসার আই গেস, মাইনাস, তাহলে এটাকে অনেকভাবে করা যায়, √14 ডিভাইড বাই 2, এখান থেকে কী লেখা যায়, আনসার তো মিলতেছে না, তাই না? তো কী করা যায় একটু খেয়াল করো তো, √14কে আমরা কি বলতে পারি, 7 ইন্টু 2, তাই তো? নিচে হচ্ছে 2 লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √7 ইন্টু √2, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়েও বের করে ফেলতে পারো যে মানগুলো দেখলে কোনটার সাথে মিলে, বাট এইভাবে যদি দেওয়া থাকে কনফিউজড হওয়ার দরকার নাই। দেখো আমি দেখাই দিচ্ছি 2, তাহলে আমরা কি জানি 2 সমান লেখা যায় না √2 ইন্টু √2, তাই তো? দুইটা রুটে মিলে একটা হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, এখান থেকে আমরা বলতে পারি 2 সমান হচ্ছে দুইটা √2, আর উপরে হচ্ছে √7 ইন্টু √2, তাহলে এটা কাটা শুধুমাত্র থাকবে √7 ডিভাইডেড বাই √2, তাহলে √7 ডিভাইড বাই √2 আবার কি লেখা যায় দেখো তো, দেখা যায় না 7 ডিভাইডেড বাই √14 লেখা যায় কিনা? কারণ দেখো এখানে আমরা কি পাইছি, একটু সময় নিচ্ছি তোমাদের, দেখো ভালো করে বেসিক সহ দেখো, সমস্যা হবে না পরবর্তীতে। এগুলো ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, যে কোনো একটা মান বসায় এটার মান কত আসে, এটার মান কত আসে, যেটা মিলবে ওইটা, বাট আমি তোমাদেরকে একটু বেসিক সহ দেখাতে চাচ্ছি। খেয়াল করো আমি এখানে কি বলতে পারি, যেহেতু সবগুলোতে 7 আছে, তাহলে আমি একটা √7 আরেকটা √7 ইচ্ছা করে নিয়ে আসছি, তাহলে নিচে আরেকটা √7 আসলো, তাহলে √7 ইন্টু 2, তাহলে নিচে হবে কত √14, আর উপরে হচ্ছে দুইটা √7 মিলে একটা 7, তাহলে হবে -7 ডিভাইডেড বাই √14, -7 ডিভাইডেড বাই √14, আনসার হচ্ছে বি। বুঝতে পারছো? ওকে, নেক্সট খেয়াল করো, বল দেওয়া আছে F = 4 নিউটন এবং ব্যাসার্ধ দেওয়া আছে R 5 মিটার, এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, টর্কের মান কত। তাহলে এখান থেকে টর্কের সূত্রটা না জানলে কিন্তু জীবনেও পারবে না।
টর্কের সূত্র কী ছিল? টি ইকুয়ালস টু আর এফ সাইন থেটা, সাইন থেটা একটা হচ্ছে একক থাকবে, অথবা আমরা এখানে লিখতে পারি আর ক্রস এফ ভেক্টর। ঠিক আছে, এই সূত্রটুকু তোমাকে জানা লাগবে, বাকি সব কিন্তু ইজি তোমার জন্য। তাহলে এখানে যদি আমরা মানটা একটু বসাই দিই কী হয় দেখো তো। আর এর মান দেওয়া আছে হচ্ছে 5, তারপর হচ্ছে টর্কের মান বা বলের মান দেওয়া আছে কত, এফ এর মান কত দেওয়া আছে 4। ঠিক আছে, তাহলে 3 4 12, তারপর হচ্ছে এখানে সাইন কত 30 ডিগ্রি। তাহলে এখানে অ্যাকচুয়ালি আসে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফ 2 মানে হচ্ছে 2, আলটিমেটলি হচ্ছে 10 আনসার। ঠিক আছে, 10 নিউটন মিটার। আচ্ছা দেখো, তোমরা যারা হচ্ছে সার্চ ডিমার্স 2.0-তে যুক্ত হইতে চাচ্ছ, আমাদের বাকি ক্লাসগুলোতে তোমরা অ্যাটেন্ড করতে চাচ্ছ যারা লাইভ ক্লাসগুলোতে, তারা দ্রুত আমাদের এই যে নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে যুক্ত হয়ে যেতে পারো প্রি বুকিংয়ের জন্য। প্রি বুকিং করে যদি আমাদের এখানে ভর্তি হও তাহলে 899 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, জাহিদ মেথড যে গ্রুপটা আছে নাম আছে ওইটাতে যুক্ত হয়ে যায়, তোমরা অনেক বেশি হেল্প পাবা ভাইয়া, বুঝছো, প্রচুর হেল্প পাবা এখান থেকে যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, বিশেষ করে সাস্টের জন্য। ওকে, আচ্ছা তো আমি আবার একটু বলে দিচ্ছি, আমাদের ক্লাস শুরু হবে 28 মে থেকে। তো এটা হচ্ছে আমাদের একটা ডেমো ক্লাস তোমাদের জন্য ফ্রি করে দিছি আমরা অ্যাডভান্স লেভেলের ম্যাথ করাবো। এগুলো হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্সে যাচ্ছি, বাট আমরা অ্যাডভান্স লেভেলের ম্যাথও করাবো ইনশাল্লাহ। ওকে নেক্সট, খেয়াল করো কি বলছে। একটি লন রুলার টানা বা ঠেলার সময় এর হাতলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত এর টানা অপেক্ষাকৃত সোজা মনে হয়, কারণে এর ওজন তখন কমে। তাহলে আসলে কতটুকু ওজন কমে এটা আমাদের একটু বের করতে হবে, তাই তো। আমি একটু বেসিক বোঝানোর জন্য এগুলো দিছি, যাতে করে সেম টাইপের জিনিস পরীক্ষায় আসলে সবগুলো টাইপ কভার করে গেলে তুমি যাতে পারো। তাহলে আমরা জানি কি যে লন এবং রুলারের ক্ষেত্রে আমি শুরুতেই বেসিকটা দেখাইছি, তাও আমার একটু দেখাই নিচ্ছি। তো এখন কি বলছে যে টানা বা ঠেলার ক্ষেত্রে কতটুকু ওজন কমে, কতটুকু ওজন কমে খেয়াল করো। এই মনে করো যে তুমি জাস্ট একটু অন্যভাবে দেখাচ্ছি আমি, যে তুমি টানতেছো এটাকে, তো টানলে এটাতে কি হয়, দুইটা উপাংশ হয় না ভাইয়া, দুইটা উপাংশ হয় না, একটা হচ্ছে নিচের উপাংশ আর একটা হচ্ছে উপরের মানে লম্ব উপাংশ। ওকে, তাহলে আমি এটাকে বলতে পারি কি, এটাকে বলতে পারি অ্যাকচুয়ালি এফ অফ এক্স, আর এটাকে বলতে পারি এফ অফ ওয়াই। যার সাথে কোণ হবে এটা হবে হচ্ছে তোমার কস থেটা, তাহলে এখানে হবে হচ্ছে এটা যদি আমাদের এফ হয় তাহলে এফ কস থেটা, আর এটা হবে হচ্ছে আমাদের এফ সাইন থেটা। ঠিক আছে, এখন বলছে যে 30 ডিগ্রি কোণ করছে, তার মানে এটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। নাইস। তো বলছে কি কোণে এফ এর মান দেওয়া আছে 19.6 নিউটন। তাহলে সোজা মনে হচ্ছে, টানা অপেক্ষা সোজা মনে হচ্ছে তোমার, মানে ঠেলা অপেক্ষা টানাটাকে সোজা মনে হচ্ছে। কেন? যখন আমি উপরের দিকে তারে টানতেছি, টানার ক্ষেত্রে কি হয় দেখো, নিচে আবার তার কি কাজ করতেছে বলো তো, নিচে কাজ করতেছে তার ওজন কাজ করতেছে না। তুমি যে রুলারটা নিচ্ছ নিচে কি কাজ করতেছে, ওজন কাজ করতেছে। তাহলে ওজন ইকুয়ালস টু হবে কি, ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। ভর দেওয়া আছে? ভর তো দেওয়া নাই। আচ্ছা ঠিক আছে, এমজি, আর উপরে হচ্ছে এফ সাইন থেটা। তাহলে এখন আমরা কি করব খেয়াল করো, আমাদের ওজনটা এখন কমে কি হয়ে যাবে, এমজি মাইনাস কি হবে, এফ সাইন থেটা, এফ সাইন থেটা। ওকে, তাহলে আমাদের এখানে এই যে সহজ মনে হওয়ার কারণটা কি, আসলে আমরা টানার ক্ষেত্রে আমরা এটা মাইনাস হচ্ছে, যখন আমরা ঠেলানোর ক্ষেত্রে আমাদের প্লাস হবে এফ সাইন থেটা। ঠিক আছে, প্লাস হবে এফ সাইন থেটা। আমি শুরুতেই কিন্তু দেখাইছি, যারা বুঝো নাই শুরুর ক্লাসটা দেখো, এই ক্লাসটার শুরুতে দেখো বেসিক দেওয়া আছে। তার মানে এখানে ডিফারেন্সটা কে তৈরি করতেছে, এফ সাইন থেটায়। তাহলে এফ সাইন থেটা মানে অ্যাকচুয়ালি কি, এফ সাইন থেটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 19.6 সাইন 30। ঠিক আছে, তাহলে সাইন 30 মানে হাফ, তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই 9.8 কেজি। ঠিক আছে, বুঝতে পারছো, 9.8 সোজা মনে হয়, ওজন কমে হচ্ছে কতটুকু, 9.8। ওকে নেক্সট, খেয়াল করো রুয়েটে আসছে এই প্রবলেমটা, যে এ ডট বি ইকুয়ালস টু এ ক্রস বি। বুঝছো, হলে দুইটা মান আর কি, যে আমাদের ডট গুণনের মান আর ক্রস গুণনের মানটা সেম, ম্যাগনিটিউডটা কিন্তু। তাহলে বলছে এ বি এর মধ্যবর্তী কোণের মান কত, তাহলে এটা বের করব কিভাবে, বুঝছো, এটা কীভাবে বের করা যায় বলো তো। এ ডট বি ইকুয়ালস টু আমরা কী জানি, আমরা সরাসরি বসাই দিই মানগুলো। তাহলে এ ডট বি হচ্ছে মানে এ বি কস থেটা, ঠিক আছে, ইকুয়ালস টু এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থেটা। তাহলে এটা বাদ, তাহলে অ্যাকচুয়ালি থাকে টেন থেটা ইকুয়ালস টু 1, তাহলে থেটা ইকুয়ালস টু টেন ইনভার্স অফ 1, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি মান হচ্ছে 1 হয়, তাহলে আনসার হচ্ছে 45 ডিগ্রি। সিম্পল। ওকে, সো দ্যাটস ওভারঅল। আই গেস তোমরা সবগুলো প্রবলেম বুঝছো ভালো করে। কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ ছিল, কিছু ইজি প্রবলেম ছিল। সো তোমরা যারা এখনও ভর্তি হো নাই আমাদের সার্চ ডিমার্স 2.0 যেটা আছে ওটাতে ভর্তি হয়ে যাও, আমরা আরও অনেক বেশি ক্লাস তোমাদেরকে প্রোভাইড করবো ফ্রি। আর মেইন কোর্সটাতে আমরা মূলত 50টার মতো হচ্ছে লাইভ ক্লাস নিব। ঠিক আছে,
একটু যদি দেখাই আমি, খেয়াল করে আমরা 50টার মতো হচ্ছে লাইভ ক্লাস নিব, 50টা পিডিএফ দিব, তারপর হচ্ছে 50টা লাইভ এক্সাম হবে। তো এত অল্প টাকা দিয়ে তুমি এত কিছু একসাথে কোথাও পাওয়া বলে মনে হয় না। সো সীমিত সময়ের জন্য আমরা অল্প টাকায় দিয়ে দিছি, যারাই ভর্তি হইতে চাচ্ছ দ্রুত হয়ে যাও। আজকে এই পর্যন্তই থাকলো, জানাও ক্লাসটা কেমন লাগছে তোমাদের। আল্লাহ হাফিজ।